হুম, আচ্ছা শুরু করবো। ঠিক আছে। শুরু হবে আমাদের শুরু হলে বললেন। আচ্ছা, আমাদের কি এটা রেকর্ড হচ্ছে? আচ্ছা, শুধু রেকর্ডেড ভার্সন না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের এই মিড টার্ম জানুয়ারি 22 সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আহ, আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই যে আমাদের এই মিড টার্ম সলভ ক্লাসটা কেন নেওয়া হচ্ছে। সলভ ক্লাসটা কি মানে শুধু কোশ্চেনের অ্যান্সার জানার জন্য? না, আমার মনে হচ্ছে সেই কোশ্চেন শুধুমাত্র অ্যান্সার জানার জন্য না। যেটা হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করতে হবে, ডেভিডসনকে বেস করে কিভাবে কোশ্চেনটা করতে হবে, বা ডেভিডসনকে অ্যান্সার করতে হবে, এবং ডেভিডসন কিভাবে আসলে আমাদের পড়াশোনা শুরু করতে হবে, বা কিভাবে এটাকে ডেভিডসনকে আমাদের মতো করে গুছাই নিতে হবে, সেটা জানার জন্যই আজকের এই সলভ ক্লাসটা। তো আমি আর কথা না বাড়ে শুরু করি। আমি হচ্ছে আমাদের মিড টার্ম সলভ ক্লাসের কোয়েশ্চেন 1 সলভ করব। এই কোয়েশ্চেন 1-এ হচ্ছে গিয়ে 5টা পার্ট আছে। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা ছিল এরকম যে a 28-year-old man presented with profuse foul spelling, expectoration, weight loss and malaise for 3 months. He had a history of pulmonary tuberculosis 3 years ago. A নাম্বার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে what is the most likely diagnosis. B নাম্বার কোয়েশ্চেনটা ছিল write 4 clinical clues to reach the diagnosis. and 3 নাম্বার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে mention 4 investigation for the patient. ডায়াগনোসিসটা প্রশ্নটা এটা প্রথম প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটাতে আমি কেন পরীক্ষার হলে চাপের কারণে বা কিসের জন্য যেন আমার কাছে প্রশ্ন প্রথমে এটা মনে হচ্ছিল যে এটার অ্যান্সারটা হচ্ছে লাং অ্যাবসেস মনে হচ্ছিল কেন যেন। পরে আমি আরেকটু চিন্তা করে দেখলাম যে এটা তো লাং অ্যাবসেস, কারণ লাং অ্যাবসেস হওয়ার কি কারণটা ছিল? মনে হওয়ার কারণটা ছিল এই কারণে যে লাং অ্যাবসেসেও প্রফিউজ ফাউল স্মেলিং এক্সপেক্টোরেশন হয়, ওয়েট লস হয়, ম্যালেজ হয়। আবার এটা পালমোনারি টিউবারকুলোসিসের কারণেও হতে পারে, কারণ টিউবারকুলোসিসে আমরা জানি যে যে কোনো ধরনের লাং লেশনই প্রডিউস হতে পারে। কিন্তু তারপরেই আমি আবার ভালো করে খেয়াল করলাম যে প্রশ্নটা আবার একবার পড়ে দেখলাম যে আহ, যদি লাং অ্যাবসেস হয়ে যেত, এটা মানে লাং অ্যাবসেস যদি এটার অ্যান্সারটা হতো, তাহলে 3 মাস ধরে প্রেজেন্টেশনটা হতো না, কারণ আমরা জানি যে লাং অ্যাবসেসের প্রেজেন্টেশনটা ইউজুয়ালি মোর র্যাপিড এবং পেশেন্টটা আরো টক্সিক থাকে। সো এটা তারপরে আমার মনে হলো যে না, এটার ডায়াগনোসিসটা লাং অ্যাবসেস হবে না, সম্ভবত এটা ব্রঙ্কিয়েক্টেসিস। তো ব্রঙ্কিয়েক্টেসিস কেন? কারণ হচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিসেও এরকম ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়, এবং ব্রঙ্কিয়েক্টেসিসের সাথে একটা সেকেন্ডারি ব্রঙ্কিয়েক্টেসিসের সেকেন্ডারি যে কজগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে টিউবারকুলোসিস। আচ্ছা, তারপর সেকেন্ড কোয়েশ্চেন ছিল হচ্ছে যে রাইট 4 ক্লিনিক্যাল ক্লুজ টু রিচ দ্য ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ক্লুগুলা কি? ক্লিনিক্যাল ক্লুগুলা হচ্ছে কাফ, এখানে কাফ থাকবে ক্রনিক এবং ডেইলি, হিমোপ্টাইসিস থাকবে, হ্যালিটোসিস থাকবে, ওয়েট লস এন্ড এক্সারশনাল ব্রেথলেসনেস থাকবে। ডেভিডসনের যদি আমরা 17.31 বক্সটাকে খেয়াল করি, সিমটমস অফ ব্রঙ্কিয়েক্টেসিস, সেখানে কাফ ক্রনিক ডেইলি পারসিস্টেন্ট, স্পুটাম কপিয়াস কন্টিনিউয়াসলি পুরুলেন্ট, যেটা আমাদের সাথে যাচ্ছে কন্টিনিউয়াসলি পুরুলেন্ট যাচ্ছে, প্লুরোটিক পেইন থাকবে when infection spreads to involve pleura or with segmental collapse due to retained secretion. Hemoptysis থাকবে, streaks of blood common large volume with exacerbation of infection. Massive hemoptysis requiring bronchial artery embolization sometimes occurs. Infective exaggeration, increased sputum volume with fever, malaise, এখানে আমাদের দ্বিতীয় ক্লুটা ছিল ম্যালেজ, প্রথমে ছিল purulent কাফ, আর হচ্ছে 3 নাম্বার অ্যানোরেক্সিয়া ছিল, আর হ্যালিটোসিস, এবং 4 নাম্বার ক্লুটা ছিল হচ্ছে ডিফিকাল্টি ইন মেইনটেইনিং ওয়েট, অ্যানোরেক্সিয়া এন্ড এক্সারশনাল ব্রেথলেসনেস। আচ্ছা, এটা থেকে আমরা 3 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে যে মেনশন 4 ইনভেস্টিগেশন ফর দিস পেশেন্ট। এখানে 4টা ইনভেস্টিগেশন কি? প্রথমে আমরা যদি এক্সরে করি, এক্সরেতে ইউজুয়ালি আমরা যেগুলো লাং এর প্রেজেন্টেশন নিয়ে আসলে প্রথমেই আমরা একটা এক্সরে করি। এক্সরেতে আমরা হানিকম্বিং পাবো, ট্র্যাম লাইন পাবো, এইচআরসিটিতে এক্সটেন্সিভ ডাইলেশন অফ ব্রঙ্কাই পাবো, স্পুটামের এক্সামিনেশন করতে হবে, গ্রাম স্টেনিং, কালচার সেন্সিটিভিটি, এএফবি, ফাঙ্গাল এন্ড ম্যালিগন্যান্ট সেল দেখতে হবে, এবং এক্সরে প্যারানেজাল সাইনাস দেখতে হবে। এক্সরে প্যারানেজাল সাইনাস কেন দেখতে হবে? কারণ
কার্টাজেনাস সিনড্রোমের সাথে ব্রঙ্কিওক্টেসিসের রিলেশন আছে। তো কার্টাজেনাস সিনড্রোমে অ্যাজেনেসিস অফ ফ্রন্টাল সাইনাস হয়, এজন্য আমরা এক্সরে প্যারানাসাল সাইনাস করতে হবে। চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে। A 60-year-old man presented with epigastric pain, jaundice, generalized itching, and loss of appetite for last 1 month. Mention for differential diagnosis of the patient. Write for clinical information to reach the diagnosis. Mention for investigation for this patient. আচ্ছা, এখানে 60 বছরের একজন বয়স্ক লোকের কথা বলা হয়েছে যার জন্ডিস, জেনারেলাইজড ইচিং এন্ড লস অফ অ্যাপেটাইট 1 মাস ধরে। এই প্রশ্নটা পড়ে এমনিতেই বুঝে যাওয়া যায় যে এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা পোস্ট হেপাটিক জন্ডিস অথবা কোলেস্ট্যাটিক জন্ডিসের কথা বলা হয়েছে। কিন্তু কোলেস্ট্যাটিক জন্ডিসের আমরা ডেভিডসনের বক্স বললে অনেকগুলা কজই জানতে পারবো, বা আমরা এমনিতেও জানি অনেকগুলা কজ আছে, কিন্তু তার সাথে একটা পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন। এখন এই এপিগ্যাস্ট্রিক পেইনের কারণেই বাকি অনেকগুলো ডায়াগনোসিস থেকে এই 3 থেকে 4টা ডায়াগনোসিস আলাদা হয়ে যায়। তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে যে ফর ক্লিনিক্যাল ইনফরমেশন টু রিচ দ্য ডায়াগনোসিস, এটা আমরা দেখছি। তাহলে প্রথমে আমরা দেখি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি কি আছে। কার্সিনোমার মধ্যে পেরিঅ্যাম্পুলারি, প্যানক্রিয়াটিক, কোলাঞ্জিওকার্সিনোমা অথবা লিভার সেকেন্ডারি মেটাস্টেসিসও হতে পারে, কোলেডোকোলিথিয়াসিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং কোলেডোকাল সিস্ট হতে পারে। এখানে ইন্ট্রাহেপাটিক এবং আমরা যদি ডেভিডসনের বক্স 22.15 যদি খেয়াল করি, সেখানে কোলেস্ট্যাটিক জন্ডিসের অনেকগুলো ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক কজের কথা উল্লেখ আছে। কিন্তু এখান থেকে আমাদের একটু আগে যেটা বললাম যে আমাদের এই এপিগ্যাস্ট্রিক পেইনটাই আমাদের ডায়াগনোসিসটাকে একটু চেঞ্জ করে দিবে, মানে এতগুলোর মধ্যে আমাদের ডিস্টিংক্ট করে দিবে এই এপিগ্যাস্ট্রিক পেইন জিনিসটা। কিভাবে আমরা এই এপিগ্যাস্ট্রিক পেইনের কথাটা কোথায় আছে ডেভিডসনের যখন আমরা ইয়েতে পৌঁছাবো দেখব, ইয়েতে 22.19 বক্সটাতে খেয়াল করবো, সেখানে এইখানে এই অ্যাবডোমিনাল পেইন যে পোর্শনটা সেখানে আছে কোলেডোকোলিথিয়াসিস, প্যানক্রিয়াটাইটিস এবং কোলেডোকাল সিস্ট। আচ্ছা, কিন্তু একটু আগে আমরা যখন দেখেছিলাম প্রথম পয়েন্টটা ছিল কার্সিনোমা। কার্সিনোমাতে কি পেইন হবে নাকি হবে না? কার্সিনোমাতে ইউজুয়ালি পেইন হয়। কেন হয় পেইনটা? কারণ হচ্ছে কার্সিনোমা যখন একটা গ্রোথ আসে পেটের মানে ওখানে, তখন আশেপাশের স্ট্রাকচারকে কম্প্রেস করে, নার্ভকে ইরিটেট করে, সে কারণে পেইন হতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাই যে এই 22.19 বক্সটা থেকে আমরা দেখতে পাই যে ফর ক্লিনিক্যাল ইনফরমেশন টু রিচ দ্য ডায়াগনোসিস, এখানে যদি জন্ডিসটা স্ট্যাটিক হয় অথবা ফ্লাকচুয়েটিং হয়, সেক্ষেত্রে ডায়াগনোসিস গুলো আলাদা হয়ে যাবে। অ্যাবডোমিনাল পেনের কারণে ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যাবে, এবং কোলানজাইটিস, অ্যাবডোমিনাল স্কার, ইরেগুলার হেপাটোমেগালি, পালপেবল গল ব্লাডার, অ্যাবডোমিনাল মাস এবং অকাল ব্লাড ইন স্টুল, এই পয়েন্টগুলো দিয়ে আমাদের ডায়াগনোসিসটা, এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা আমাদের ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। তাহলে আমাদের কোশ্চেন 3 নাম্বার পার্টটা ছিল হলো গিয়ে ফর ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন ফর দ্য পেশেন্ট। এখানে আমরা চারটা ইনভেস্টিগেশন কি কি হবে? লিভার ফাংশন টেস্ট, ইউরিন ফর বিলিরুবিন, আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন এবং কোলানজিওগ্রাফি, এমআরসিপি অর ইআরসিপি। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে ডেভিডসনের এই ফ্লো চার্টে, এই 22.15 ফ্লো চার্টটাতে আছে। সেখানে হিস্ট্রি, এখানে কি বলা আছে? ইনভেস্টিগেশন অফ জন্ডিস। এখানে 3 ধরনের প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক জন্ডিসের ইভালুয়েশন কিভাবে করা যায় সেটা বলা আছে। সেখানে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশনের পর আমরা যে পয়েন্টটা দেখতেছি যে সিরাম ফর বায়োকেমিক্যাল লিভার টেস্ট, এলএফটিস, লিভার আল্ট্রাসাউন্ড, ইউরিন ফর বিলিরুবিন, এবং এগুলাতে যদি আমরা রেজড কনজুগেটেড বিলিরুবিন পাই এবং আদার এলএফটি যদি অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো, তখন আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের দিকে যাবে ডায়াগনোসিসটা, এবং তখন আমাদেরকে কোলানজিওগ্রাফি, এমআরসিপি অর ইআরসিপি করতে হবে। চলে আসি আমরা আমাদের 3 নাম্বার প্রশ্নে। A 35-year-old woman presented with moderate anemia. Her CBC shows hemoglobin 7.8 gram per deciliter. MCB হচ্ছে 104 ফেন্টোলিটার।
A নাম্বার কোয়েশ্চেনটা ছিল রাইট ডাউন 4 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস কেস, এন্ড বি নাম্বার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে মেনশন 6 ইনভেস্টিগেশনস ফর দিস পেশেন্ট। আচ্ছা, এখন আমরা এটাতে দেখেই বোঝা যাচ্ছে যে পেশেন্টের অ্যানিমিয়া আছে এবং পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজগুলা কি কি আছে বা কজগুলা জানলেই আমরা ডায়াগনোসিসগুলো জানতে পারবো। সেই ডায়াগনোসিসটা জানার জন্য আমাদের ডেভিডসনের বক্স 23.2 তে ম্যাক্রোসাইটোসিস এর কজগুলা দেওয়া আছে। ম্যাক্রোসাইটোসিসে ইনক্রিজড এভারেজ সেল সাইজ এমসিবি মোর দেন 100 ফেমটোলিটার। এখানে কজগুলা কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে ভিটামিন বি 12 এন্ড ফলেট ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এন্ড ড্রাগস। তাহলে আমাদের কজগুলাতে এগুলাই চলে আসবে। আমরা কিভাবে এই ডিজিজ গুলাই আমরা সার্চ করব এই পেশেন্টের ক্ষেত্রে। এখন ইয়েতে কি আসবে? আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে যে পেশেন্টের ইনভেস্টিগেশন কি কি করব। ডান দিকে যে বক্সটা আছে সেটা হচ্ছে বক্স 23.32। সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে আমরা একটা ইয়েতে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি আর ফলেট ডেফিসিয়েন্সিতে যে কি ধরনের আমাদের ব্লাড পিকচার এবং বোন ম্যারো পিকচারটা কিরকম হবে বা ইনভেস্টিগেশন কি কি হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ভিটামিন বি 12 এবং ফলেট ডেফিসিয়েন্সিটা ছিল আমাদের প্রথম কজ। এই বক্সটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের যখন আমরা নিজেরা যখন প্রথমবার এটা মানে ক্লাসটা করি হেমাটোলজি, তখন আশিক ভাইয়া ক্লাসটা নিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে এই বক্সটা না পড়ে যেন আমাদের পরীক্ষা দিতে না যাওয়া হয়, বক্সটা এতটা ইম্পর্টেন্ট। তো আমরা এই বক্সটা থেকেই ভিটামিন বি 12 এবং ফলেট ডেফিসিয়েন্সির পয়েন্টগুলো দেখে নিব। তারপর সিএলডির জন্য আমরা লিভার ফাংশন টেস্ট করব, এসজিপিটি, এসজিওটি, এএলপি, বিলিরুবিন এবং ভাইরাল মার্কারস। হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা ফ্রি T4 করব এবং টিএসএইচ করব, এবং মাইলোডিসপ্লাসিয়ার জন্য আমরা বোন ম্যারো স্টাডি করতে পারি। চলে আসে আমাদের 4 নাম্বার কোশ্চেনে। A 34-year-old man presented with the complaints of passage of pale, bulky, frothy, and voluminous stool which floats on toilet for 1 month. Write down 5 possible underlying etiologies. Write 5 investigation to find out the case. এখানে সহজ কথাই হচ্ছে যে একটা 34 বছরের লোকের স্টিয়াটুরিয়া হচ্ছে, স্টিয়াটুরিয়া বা ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে। ম্যালঅ্যাবজর্পশনের কজগুলোই আমাদেরকে ইভালুয়েট করতে হবে এবং সেখান থেকে ইনভেস্টিগেশন গুলো করে আমাদের ইভালুয়েট করতে হবে। এখন ডেভিডসনের কি কি কজ আছে? কজ আছে হচ্ছে কিছু প্যানক্রিয়াটিক কজ আছে, কিছু ইন্টেস্টাইনাল কজ আছে এবং কিছু লিম্ফ্যাটিক কজ আছে। প্যানক্রিয়াটিক কজের মধ্যে কি আছে? প্যানক্রিয়াটিক কজের মধ্যে আছে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, সিস্টিক ফাইব্রোসিস। ইন্টেস্টাইনাল কজের মধ্যে আছে সিলিয়াক ডিজিজ, টপিক্যাল স্টু, জিআই লিম্ফোমা, এবং লিম্ফ্যাটিক কজের মধ্যে আছে লিম্ফ্যানজিয়েকটেশিয়া। এই কজগুলো আমি কোথা থেকে পেয়েছি? আমি পেয়েছি হচ্ছে ডেভিডসনে বক্স 21.18 থেকে। সেখানে এই ম্যালঅ্যাবজর্পশনের ইয়েগুলোতে ম্যালঅ্যাবজর্পশন কলামটাতে আমাদের আছে স্টিয়াটুরিয়া, আনডাইজেস্টেড ফুড ইন স্টুল, ওয়েট লস। এখানে আছে আমাদের কজগুলা প্যানক্রিয়াটিক, এন্টেরিক কজ এবং লিম্ফ্যাটিক কজ। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো আমরা 5টা ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দ্য কজ। তো আমরা এখন কি কি ইনভেস্টিগেশন করতে পারি? আমাদের এই বক্সে ইনভেস্টিগেশন গুলো দেওয়া আছে। সেটা হচ্ছে ফিকাল ইলাস্টেজ, আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরসিপি, স্মল বাউল বায়োপসি, বেরিয়াম ফলোথ্রো অর স্মল বাউল এমআরআই। এখানে 4টা আছে, আমাদের আরো 2টা বলেছে, মোট 6টা ইনভেস্টিগেশন চেয়েছে আমাদের কাছে, 5 থেকে 6টা চেয়েছে। তারপরে ইনভেস্টিগেশনটা আমরা কোত্থেকে নিতে পারি? তারপরেরই বক্সটায় আছে রুটিন ব্লাড টেস্ট অ্যাবনর্মালিটিস ইন ম্যালঅ্যাবজর্পশন। সেখানে আমার মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে আমাদের প্রথমিন প্রলং পিটি হতে পারে। এছাড়া অ্যালবুমিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এবং জিঙ্ক এর লেভেল কমে যেতে পারে। তাহলে আমরা ব্লাড বায়োকেমিস্ট্রি এবং ব্লাড টেস্ট করলে এই টেস্টগুলো পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের 5টা কজ এবং আন্ডারলাইনিং ইটিওলজি আমরা দেখতে পেলাম। তারপর দেখতে পেলাম হচ্ছে যে আমাদের কিভাবে ইনভেস্টিগেশন করলে, কি কি ইনভেস্টিগেশন করলে আমরা এই
কজটাকে ফাইন্ড আউট করতে পারি। এবার চলে আসে আমাদের কোয়েশ্চেন 1 এর লাস্ট কোয়েশ্চেনটাতে। সেখানে ছিল হচ্ছে এ 63-year-old woman complains of persistent low back pain for 6 weeks. She was otherwise well. Her pain didn't improve with NSAIDs. Write down 4 differential diagnoses for her low back pain. Mention 6 important red flags you will look for in this case. আচ্ছা, আমি এখানে কোয়েশ্চেনটাতে কিছু পয়েন্ট ইয়ে করে দিয়েছি, বোর্ড করে দিয়েছি। যেমন প্রথমেই ছিল যে এটা একটা 63-year-old ওমেন, তার 1.5 মাস ধরে, 6 সপ্তাহ বা 1.5 মাস ধরে তার লো ব্যাক পেন আছে এবং পারসিস্টেন্টলি আছে, যেটা এনএসএইড এ ইমপ্রুভ করছে না। এবং এখানে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়েছে প্রশ্নটাতে যে শি ওয়াজ আদারওয়াইজ ওয়েল। মানে আমরা যদি ডেভিডসনের বক্সে খেয়াল করি, ডেভিডসনের লো ব্যাক পেনের একটা বক্স আছে, সেটা আমরা জানি লো, যেটা হচ্ছে 24.15 বক্সটাতে আছে, অনেকগুলা কজ আছে। কিন্তু আমাদের এখানে পয়েন্টগুলো যেখানে পিক করতে হবে ওখানে অনেকগুলা কজ আছে, যেমন মাল্টিপল মায়োলোমা থেকে শুরু করে বা বনি মেটাস্টেসিস থেকে শুরু করে অনেকগুলা কজ আছে। কিন্তু ওই কজগুলা কেন হবে না? জাস্ট বিকজ অফ এই পয়েন্টটার জন্য শি ওয়াজ আদারওয়াইজ ওয়েল। কারণ ওই যে কোনো কার্সিনোমার ফিচারগুলা এখানে তার নাই। সো আমরা যদি পয়েন্টটা দেখতে, তাহলে ওই পয়েন্টটা যদি আমরা বাদ দিই, এবং কিছু ডিজিজ আছে ইউজুয়ালি এগুলা মেইলে হয়, সেগুলো আমাদেরকে আমরা চিন্তা করতে পারি, কিন্তু এগুলা একটু নিচে আসবে আমাদের কনসিডারেশনে। আমরা যে পয়েন্টগুলো দেখতে পারি, যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো হবে, সেটা হচ্ছে ভার্টিব্রাল ফ্র্যাকচার ডিউ টু অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে কিন্তু আমাদের কোনো পেইন হবে না যতক্ষণ না আমাদের মাইক্রো ফ্র্যাকচার অথবা ভার্টিব্রাল একদম ম্যাক্রো ফ্র্যাকচার হয়। ইন্টারভার্টিব্রাল ডিসলেশন যেমন প্রোলাপস আর ডিজেনারেশন যদি হয়, এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, ফ্যাসেট জয়েন্ট ডিজিজ যেমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস। তারপর এই আমাদের যে আমার গ্রুপের যে কোশ্চেন গুলা ছিল, এই 5টা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটাই সবচেয়ে একটু ট্রিকি ছিল, কারণ এটাতে একটু চিন্তা করার ব্যাপার যে মহিলাদের কোন ডিজিজটা হবে, এবং বয়স 63, পারসিস্টেন্ট লো ব্যাক পেইন, এবং শি ওয়াজ আদারওয়াইজ ওয়েল। এই কোশ্চেনটাতে এই পয়েন্টগুলো একটু নোটিস করার মতো ব্যাপার ছিল। তারপরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মেনশন 6 ইম্পর্টেন্ট রেড ফ্ল্যাগস টু ফাইন্ড লুক ইউ উইল লুক ইন দিস কেস। এই প্রশ্নটা একদম সোজা সাপটা আমাদের ডেভিডসনের বক্স থেকে দিয়ে দেওয়া হয়েছে, বক্স 24.19। এই বক্সে রেড ফ্ল্যাগস ফর পসিবল স্পাইনাল প্যাথোলজিটা দেওয়া আছে। এখানে আমাদের কিছু হিস্ট্রি থেকে কিছু পয়েন্ট নিতে হবে, যেমন হচ্ছে এজ 20 ইয়ার্স এর আগে এবং 55 বছরের পরে, ক্যারেক্টার কনস্ট্যান্ট প্রগ্রেসিভ পেইন আনরিলিভ বাই রেস্ট, লোকেশন থোরাসিক পেন। এই থোরাসিক পেনের লোকেশনের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে আমরা ইউজুয়ালি যে পেনগুলা পাই লো ব্যাক পেনে, সেগুলো হচ্ছে ডরসাল লাম্বার কলামকে ধরে। থোরাসিক পেন হলে আমরা সাধারণত সাসপেক্ট করি এটা কার্সিনোমা বা এই টাইপের খারাপ কিছু। পাস্ট মেডিকেল হিস্ট্রি কার্সিনোমা, টিউবারকুলোসিস, এইচআইভি, সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড ইউজ, অস্টিওপোরোসিস। কনস্টিটিউশনাল সিমটম কি কি আছে? সিস্টেমিক অ্যাবসেস, সোয়েট অ্যান্ড ওয়েট লস এবং মেজর ট্রমা। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই আর এক্সামিনেশনে আমরা কি পাবো? পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি, সিভিয়ার সিমেট্রিক্যাল স্পাইনাল ডিফর্মিটি, স্যাডেল অ্যানেস্থেসিয়া, প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল সাইন্স অ্যান্ড মাসল বাস্টিং এবং মাল্টিপল লেভেলস অফ রুট সাইন। একটা জিনিস খেয়াল করবেন যে এই এক্সামিনেশনের যে পয়েন্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু পেশেন্ট এসে হিস্ট্রিতেও বলতে পারে আমাদেরকে যে আমার বাউল ব্লাডারে কন্ট্রোল থাকছে না, বা বাউল ব্লাডার মুভ করছে না, মুভমেন্ট হচ্ছে না, এবং আমার নিউরোলজিক্যাল সাইন, আমি হয়তো একটা পা নাড়তে পারছি না বা একটা পা হাত উঠাতে পারছি না, এগুলা কিন্তু হিস্ট্রিতেও এগুলা বলতে পারে। সো এই স্পাইনাল প্যাথোলজির বক্স গুলো খুবই ইম্পর্টেন্ট। এই রেড ফ্ল্যাগস গুলো, তারপর কিভাবে আমরা এই ম্যানেজমেন্ট করবো, এই বক্স গুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা এই বক্স গুলো খুব ভালো করে দেখে নিব। এই ছিল আমাদের এই 5টা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে রেসপিরেটরি মেডিসিন থেকে, দ্বিতীয়টা ছিল হচ্ছে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে, তৃতীয় প্রশ্নটা ছিল আমাদের হচ্ছে হেমাটোলজি থেকে, চতুর্থ প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের হেপাটোলজি থেকে, এবং পঞ্চম প্রশ্নটা ছিল আমাদের রিউমাটোলজি থেকে। তো আপনাদের কারো কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যেহেতু কারো কোনো প্রশ্ন আছে, তাহলে আমরা যদি কারো কোনো প্রশ্ন হ্যালো, কারো যদি কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কোয়েশ্চেন 2 তে চলে যাই। কোয়েশ্চেন 2 তে আমরা আমাদের কোয়েশ্চেন সলভে চলে যাই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আলাপ করব। কোয়েশ্চেন নাম্বার 1 যেমন অনেকটাই ডেভিডসন বেস ছিল, বক্স থেকে অ্যান্সার করা যাচ্ছিল, ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, ডিরেক্ট অ্যান্সার বইতে আছে। বাট কোয়েশ্চেন নাম্বার 2টা কিছুটা অ্যানালাইটিক প্রশ্ন ছিল, একদম ডিরেক্ট অ্যান্সার ছিল না। এটাকে আপনার বলতে পারেন কোয়েশ্চেন নাম্বার 2তে যে 5টা কোয়েশ্চেন ছিল সেখানে কিছু কিছু আপনার ট্রেনিং থেকে কি কি শিখলেন বা আগের নলেজ রেসিডুয়াল দিয়ে বা ট্রেনিং পিরিয়ড চলাকালে কিভাবে পেশেন্ট ম্যানেজমেন্ট করেছেন এইসব রিলেটেড কোয়েশ্চেন ছিল। একদম ডিরেক্ট যে ডেভিডসন থেকে ছিল এরকম কোয়েশ্চেন ছিল না। তো আমরা প্রথম প্রশ্ন যাই। প্রথম প্রশ্ন ছিল a 50-year-old suspected diabetic man came to you for evaluation। এখানে বলে দিয়েছে যে একটা 50-year-old ম্যান যে সাসপেক্টেড ডায়াবেটিক, মানে সে এখনো কনফার্ম হয়নি ডায়াবেটিস। সো ফার্স্ট কোশ্চেনটা ছিল যে মেনশন 5 মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস ফর হিম, এন্ড সেকেন্ডটা ছিল মেনশন 5 ইন্ডিকেশনস অফ ইনসুলিন থেরাপি ইন ডায়াবেটিস। এখানে যেহেতু বলে দিয়েছে পেশেন্ট সাসপেক্টেড ডায়াবেটিস, তো আমাদেরকে প্রথমে ইনভেস্টিগেশন এমন ফার্স্টে তো পেশেন্ট ডায়াবেটিক কিনা সেটা আমাদের বের করতে হবে। এজন্য ডায়াবেটিস কিনা কনফার্ম করার জন্য যে টেস্টগুলো আছে সেগুলো আমাদের ফার্স্টে করতে হবে। এছাড়া আর এক দুটো আপনারা কমপ্লিকেশন রিলেটেড ইনভেস্টিগেশনও করতে পারেন। এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে 5 ইন্ডিকেশনস অফ ইনসুলিন থেরাপি ইন ডায়াবেটিস। তাহলে প্রথমটার অ্যান্সার যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যদি বলি, প্রথম আমরা ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন গুলো সেগুলো লিখবো, যেমন ফাস্টিং, ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, ওজিটিটি, হিমোগ্লোবিন A1C। এছাড়া যেহেতু পেশেন্ট 50-year ডায়াবেটিক, সো দেখা পেশেন্টের কমপ্লিকেশন হয়েছে কিনা এটার জন্য আমরা লিপিড প্রোফাইল আর ইসিজি করতে পারি। যেহেতু 5 বলে দিয়েছে আপনারা যে কোনো 5টা লিখতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়ালি লিখবেন তাহলে নাম্বার বেশি পাবেন। এছাড়া 5, 6, 7 যেটা হলে আরো এক্সট্রা আপনি ইনভেস্টিগেশন অ্যাড করতে পারেন, লাইক রেনাল ফাংশন। সো যে কয়টা বলবে সেই কয়টা লিখতে হবে। বাট এখানে যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট 5 বলে দিয়েছে, তো প্রথমে আমরা ডায়াগনোসিসের জন্য যেগুলো লাগবে সেগুলো লিখবো, সাথে এছাড়া আমরা লিপিড প্রোফাইল বা ইসিজি দিতে পারি। সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল 5 ইন্ডিকেশন অফ ইনসুলিন থেরাপি। সো 5 ইন্ডিকেশন ইনসুলিন থেরাপির মধ্যে এক নম্বরে লিখতে পারি আমরা টাইপ 1 ডায়াবেটিস, 2 নম্বরে ফেলিয়ার অফ ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, 3 মেজর সার্জারি অর এনি অ্যাকিউট ইনফেকশন, 4 হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সিজ লাইক ডিএ অর এইচএইচএস, 5 প্রেগনেন্সি। এছাড়া আরো আপনি লিখতে পারেন ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন, ডায়াবেটিক অ্যামায়োট্রফি, অনেক কিছু হতে পারে। সো 5 ইন্ডিকেশন যেহেতু বলে দিয়েছে, সো আপনি যে কোনো 5টা দিতে পারেন। সো এখানে আমি 5টার মধ্যে টাইপ 1 ডায়াবেটিস, ফেলিয়ার অফ ওরাল অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ, মেজর সার্জারি, হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সিস এন্ড প্রেগন্যান্সি, এই 5টা রেখেছি, আপনি যে কোনো 5টা দিতে পারেন। বি তে ছিল a 35-year-old man has admitted in the hospital with nausea, vomiting, yellow coloration of sclera. On query, the patient gave history of getting anti-TB drugs for last 15 days. What is your most likely diagnosis? Mention 4 important investigations for this patient and write down the 4 steps of management for this patient.
এই প্রশ্নটা অ্যান্সার যেমন আপনার ডেভিডসন একদম স্ট্রেট কাট অ্যান্সারটা নেই। সো এটা আপনাকে আপনার এটা অ্যানালাইটিক ভাবে আপনার কি কি শিখেছেন, ওয়ার্ডে পেশেন্ট দেখেছেন কিনা, এইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে বই থেকে ডিরেক্ট কোয়েশ্চেন দেওয়া নাই যে আপনাকে ডিরেক্টলি বই থেকে আপনি অ্যান্সার করতে পারেন। সো এখানে দেখা যাচ্ছে 35-year-old ম্যান বলে দিয়েছে যে পেশেন্টটা 15 দিন ধরে অ্যান্টি টিবি ড্রাগ খাচ্ছে। সো এরপরে পেশেন্টের নর্সিয়া, ভমিটিং এন্ড আলো কালারেশন অফ স্ক্লেরা ডেভেলপ করেছে। সো এটা বোঝা যাচ্ছে যে এটা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। সো আমার ডায়াগনোসিস হবে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন বলেছে যে এই পেশেন্টকে আমরা 4টা ইনভেস্টিগেশন কি কি করতে পারি। প্রথমে যেহেতু পেশেন্ট জন্ডিস ডেভেলপ করেছে, জন্ডিসের জন্য আমরা সেরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি করতে পারি, প্রথম বিটনাট করতে পারি। আরেকটা যেটা করতে হবে, পেশেন্টের ভাইরাল মার্কার চেক করতে হবে। এই পেশেন্ট কি ড্রাগ ইনডিউস হেপাটাইটিস নাকি অন্য কোনো কজ দিয়ে অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে, এটা এক্সক্লুড করার জন্য আমাদের ভাইরাল মার্কার্স করতে হবে। এই জন্য আমরা এ আর এটা দেখি মেইনলি। সো আমরা এই দুটো পাঠাতে পারি। এছাড়া আরো 4টা বলেছে, তো আরো অনেক কিছুই লেখা যায়। 4টা বললে, মোস্ট ইম্পর্টেন্ট বললে আপনারা এই 4টা লেখারই ট্রাই করবেন। আর নেক্সট কোয়েশ্চেন ছিল রাইট ডাউন 4 স্টেপস অফ ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। 4 স্টেপস অফ ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেজ হবে পেশেন্টের স্টপেজ অফ অ্যান্টি-টিবি ড্রাগস। 2 নাম্বার হবে সাম ইনভেস্টিগেশন মে হ্যাভ টু বি ডান লাইক ভাইরাল মার্কার্স, লিভার ফাংশন টেস্টস এটসেট্রা। Number 3, we should wait till the jaundice improves, which may require about 2 weeks. And number 4, serum bilirubin and serum ALT or SGPT will be repeated and anti-TB drugs will be restarted once the liver function tests become normal or almost normal. এই কোয়েশ্চেনটার খুব ভালোভাবে অ্যান্সারটা আছে হচ্ছে জলিল স্যারের অস্পিক বইতে। ওখানে একটা সিনারিও এরকমই দেওয়া আছে যে একটা পেশেন্ট অ্যান্টি-টিবি ড্রাগ খাচ্ছে, এখন স্টেপস অফ ম্যানেজমেন্টটা কি হবে। যেহেতু 4 স্টেপস বলেছে, এইটাকে আমি 4টা পয়েন্টে ভাগ করে নিয়েছি। এটাকে আপনারা আরো ডিটেইলসে লিখতে পারেন। তো মেইন 4টা স্টেপস বললে এটাই লিখতে হবে। প্রথমে যেটাই হোক, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস যেই ড্রাগ দিয়ে হোক, ফার্স্টে পয়েন্টই হবে স্টপেজ অফ দ্যাট ড্রাগ। দেন আপনাকে জন্ডিসের জন্য টেস্ট করতে হবে। আর এই যে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হচ্ছে টিবি ড্রাগের জন্য যেটা হয়, সেটা অলমোস্ট 2 উইকস পরে পেশেন্ট নর্মাল হয়ে যায়। সো উই হ্যাভ টু ওয়েট ফর 2 উইকস। দেন টেস্ট রিপোর্ট নর্মাল থাকলে দেন উই can restart the anti-TB drugs. Number C, a 25-year-old man presented with suspected dengue fever for last 3 days. Mention 3 important baseline investigations for him and mention 7 warning signs of the dengue. আমাদের ডেভিডসনের ডেঙ্গুটা খুব ভালো করে দেওয়া নাই। আমি যখন ইনফেকশাস ডিজিজের সলভ ক্লাস নিয়েছিলাম, আমি বলেছিলাম ডেঙ্গু থেকে একটা প্রশ্ন থাকবেই, ডেঙ্গু, কোভিড এটা থেকে প্রশ্ন আসবেই। প্রত্যেকবার এসেছে, লাস্ট 3 বারই এসেছে, 4th টাইমও কোভিড যতদিন থাকবে কোভিড নিয়ে প্রশ্ন থাকবে, ডেঙ্গু নিয়ে প্রশ্ন থাকবে। ডেঙ্গুর যে গাইডলাইনের একটা ছোট বই আছে, আমি সবাইকে বলেছিলাম বা পিডিএফ জোগাড় করে ওটা একটু পড়ে নিতে, কারণ স্ট্রেট কাট প্রশ্ন আসে। যেমন 7 ওয়ার্নিং সাইন্স আপনি ওখান থেকেও লিখতে পারেন, বা ডেভিডসন একটা বড় বক্স আছে, ওখানে নিচে সিভিয়ার ডেঙ্গুর কিছু পয়েন্ট আছে, বাট ওয়ার্নিং সাইন্স গুলো একদম স্ট্রেট কাট ডেভিডসনে নেই। সো আপনি ওটা থেকে পড়লে এটার অ্যান্সারটা ভালোভাবে লিখতে পারবেন। ফার্স্ট ছিল 3 মোস্ট ইম্পর্টেন্ট বেসলাইন ইনভেস্টিগেশনস। 3টা বলেছে, তো 3টার মধ্যে আপনি প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট লিখবেন, এরপর ডায়াগনোসিসের জন্য NS1 অ্যান্টিজেন, সাথে SGPT, SGOT, আরো অনেক কিছু হতে পারে, লিভার ফাংশন, রেনাল ফাংশন, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম সবই হয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট বললে এভাবে লিখতে হবে। আর যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট ওরা বলেই দেয়, তো ওরা চায় যে ডিজিজ রিলেটেড ইনভেস্টিগেশন গুলো আগে আসুক, অ্যাডিশনাল গুলো পরের দিকে থাকবে। 7 ওয়ার্নিং সাইন্সের মধ্যে নাম্বার 1, no clinical improvement or worsening of the situation just before or during the transition of a febrile phase or as the disease progresses. Number 2, persistent vomiting, not drinking. Number 3, severe abdominal pain. Number 4, lethargy and or restlessness, sudden behavioral change, bleeding. Number 5, bleeding, epistaxis, black stool, hematemesis, excessive menstrual bleeding, dark colored urine like hemoglobinuria or hematuria. Number 6, pale, cold clammy hands and feet. And number 7, less or no urine output for 6 hours. আমি অ্যান্সারটা ওই গাইডলাইন থেকে নিয়েছি। ওখানে গাইডলাইনে 7টাই ওয়ার্নিং সাইন দেওয়া আছে, আর এটা চেয়েছেও 7টা। তো গাইডলাইনটা পড়লে আপনি 7টা একদম কারেক্ট করতে পারবেন। বানিয়ে 2-3টা লেখা যাবে, কিন্তু ওরা কিন্তু ক্লিয়ার কাট বলেই দিয়েছে 7টা লিখতে, তার মানে ওখান থেকেই 7টা লিখতে হবে। ওই বইটা থেকে আপনারা ভালো মতো বাকিগুলো পড়ে নিন। সিভিয়ার ডেঙ্গুর কি কখন ডেঙ্গু, সিভিয়ার ডেঙ্গু বলবো, তারপরে ডেঙ্গুর ম্যানেজমেন্ট, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট, এগুলো আমি বারবার বলে দিয়েছি পড়ার জন্য, এগুলো পড়ে নেবেন। যেহেতু এবার আমাদের ওয়ার্নিং সাইন আসছে, পরের বার ম্যানেজমেন্ট আসতে পারে, যে কম্পেনসেটেড শকে আমরা কিভাবে ফ্লুইড ম্যানেজমেন্ট করব। সো ডেঙ্গু অনেক ইম্পর্টেন্ট, ডেঙ্গুটা অবশ্যই পড়তে হবে। ডেভিডসনে ভালোভাবে দেওয়া নাই, এটা আপনাকে গাইডলাইন থেকে পড়তে হবে।
4 নম্বর প্রশ্ন ছিল a 60-year-old man with a history of 30 pack years smoking presented with swelling of the face, engorged neck vein and breathlessness. What is the most likely diagnosis? Mention 4 other important clinical clues to reach the diagnosis and list 4 pertinent investigations for this case. এখানে হিস্ট্রিতে বলেছে a 60-year-old man যে স্মোকার আমাদের কাছে প্রেজেন্ট করেছে with swelling of the face, engorged vein and breathlessness. সিনারিও দেখে মোটামুটি বোঝা যাচ্ছে পেশেন্টের সিএ লাং হয়ে গেছে, যেখান থেকে পেশেন্টের সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন টাইপ একটা কিছু ফিচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট হয়েছে। সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? মোস্ট লাইকলি ডায়াগনোসিস আমরা বলবো সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। দেন নেক্সট কোশ্চেন ছিল মেনশন 4 আদার ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ক্লুজ টু রিচ দ্য ডায়াগনোসিস। এটার অ্যান্সারটা হবে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন কোন কোন কন্ডিশনে হতে পারে, যেমন সিএ লাংয়ে হতে পারে, লিম্ফোমাতে হতে পারে, থাইরয়েড ম্যালিগন্যান্সিতে হতে পারে। সো ওইগুলো ধরে ধরে আপনাকে কয়েকটা 4টা পয়েন্ট লিখতে হবে, যেমন যে কোনো ম্যালিগন্যান্সিতে লিফ নোড পাওয়া যাবে, সো আমাদের লিফ নোড সার্চ করতে হবে, হেপাটোস্প্লিনোমেগালি আছে কিনা দেখতে হবে, ক্লাবিং নিকোটিন স্টেন আছে কিনা, আর থাইরয়েড এক্সামিন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন ছিল 4 পার্টিনেন্ট ইনভেস্টিগেশনস ফর দিস কেস। সো এখানে সেম আপনার ডিডি চিন্তা করে সেখান থেকে 4-5টা ইনভেস্টিগেশন দিতে হবে, যেমন চেস্ট এক্সরে প্রথমেই আমরা করব, দেন সিটি অর এমআরআই অফ চেস্ট, এফএনএসি অর biopsy from lymph node or sputum for malignant cells. এই অ্যান্সারটা খুব সুন্দর করে দেওয়া নাই বইতে। আপনারা যদি এটা জানতে চান, আমি মেইনলি এটা আব্দুল্লাহ স্যারের লং কেসের বইতে যে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন নিয়ে একটা কেস আছে ওখান থেকে অ্যান্সারটা নিয়েছি। এই কিছু কিছু কোশ্চেন থাকবে যেটা ডেভিডসনের ডিরেক্ট অ্যান্সার থাকবে না, এটা আপনাকে ভেবে অ্যান্সার করতে হবে, কিন্তু আপনারা এটা পারবেন কারণ আমাদের 2 বছরের ট্রেনিং করা থাকে, কিছু না কিছু তো আমরা ট্রেনিং পিরিয়ডে শিখে থাকি, সেখান থেকে মোটামুটি আইডিয়া করে অ্যান্সার করতে পারলে মার্কস উঠে যায়। লাস্ট কোয়েশ্চেন, a 13-year-old boy presented with complaints of swelling of face, legs for 7 days. On examination, his pulse was 82 beats per minute, BP was 130/90 millimeter of mercury, and bipedal edema, pitting edema was present. Number 1 question was mention 2 important information you look for from the history, and number 2 was what most important bedside test you will do, and number 3 was list 4 other pertinent investigations for this patient. So historyতে বলা হয়েছে একটা 13-year-old boy patient, swelling of face, legs, সাথে pitting edema আছে, বিপি একটু বেশি, পালস 82. So clinical scenario দেখে বোঝা যাচ্ছে it mainly may be due to nephrotic syndrome. So 2 most important information you look for from the history, যেহেতু পেশেন্টের বয়স কম, সো এখানে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোমের মোস্ট কমন কজ হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। সো মিনিমাল চেঞ্জ কেন কেন হতে পারে, ড্রাগ হিস্ট্রি অর এনি হিস্ট্রি অফ ম্যালিগন্যান্সি, এগুলো থেকে আমরা লিখতে পারি যে ফ্যামিলি হিস্ট্রি অফ এনি সিকেল সেল ডিজিজ অর হিস্ট্রি অফ টেকিং এনি ড্রাগ। নাম্বার 2 কোয়েশ্চেন ওয়াজ হোয়াট মোস্ট ইম্পর্টেন্ট বেডসাইড টেস্ট ইউ উইল ডু। আমরা যেরকম যে কোনো পেরাল এডিমার পেশেন্ট আসে, অ্যাসাইটিস এর পেশেন্ট আসে, আমরা সবসময় আমরা ওয়ার্ডেও এটা চেষ্টা করি যাতে আমরা সব পেশেন্টকে করি, সেটা হচ্ছে একটা বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট অথবা ইউরিন ডিপস্টিক করি আমরা বেসিক্যালি, বাট এখানে অ্যান্সার লিখতে হলে অবশ্যই বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন ওয়াজ 4 আদার পার্টিনেন্ট ইনভেস্টিগেশন ফর দিস কেস। সো যেহেতু পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম, সো আমরা ইউরিন আরএমই করতে পারি, এবং অনেকগুলো ইনভেস্টিগেশন করা যায়, যেহেতু 4টা চেয়েছে যে কোনো 4টা লিখলেই হবে। যেমন নাম্বার 1 ইউরিন আরএমই, নাম্বার 2 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন করতে পারি, নাম্বার 3 সেরাম লিপিড প্রোফাইল, রেনাল বায়োপসি, টু ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অনেকগুলো ইনভেস্টিগেশনই করা যায়, আপনি যে কোনো 4টা লিখলেই হবে। সো দিস ইজ অল অ্যাবাউট মাই নাম্বার 2 কোয়েশ্চেন। সো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ কোয়েশ্চেনই ডিরেক্ট অ্যান্সার ডেভিডসনের দেওয়া নাই, কিছু কিছু আপনাকে আপনার প্রিভিয়াস নলেজ দিয়ে আর কিছু কিছু ওয়ার্ডে আপনারা কি শিখলেন সেভাবে অ্যান্সার করতে হবে। সো এরকম আশা করা ভুল যে ডিরেক্ট বক্স থেকে প্রশ্ন আসবে, ডিরেক্ট ডেভিডসনের লাইন থেকে প্রশ্ন আসবে, এরকম আসবে না, একটু অ্যানালাইটিক প্রশ্ন আসবে, একটু ডেসক্রিপটিভ আসবে, কিছু ডিরেক্ট কোয়েশ্চেন আসবে, মিলিয়ে ঝিলিয়ে হবে। সো মোটামুটি আপনারা অ্যান্সার করতে পারেন। 4টা ইনভেস্টিগেশন করলে বেসিক যদি 1-2টা লিখে দেন, যেমন সিবিসি এসআর তো সব ডিজিজেই করা যায়, কিছু মার্কস তো চলেই আসে। সো এটা রিটেনের জন্য মেইন সাজেশন হচ্ছে কোনো কিছু বাদ রাখা যাবে না, মাথায় যেটাই আসে সেটাই লিখে দিবেন। হয়তো ডায়াগনোসিস ভুল হবে, কিন্তু পরবর্তীতে থাকে যে 4টা ইনভেস্টিগেশন লেখেন বা ম্যানেজমেন্ট, তো 1-2টা পয়েন্ট লিখলে কিছু মার্কস তো উঠেই যায়। সো কোনো কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না, না পারলেও মোটামুটি একটু অ্যান্সার করে আসলে রিটেনে পাস হয়ে যাবে। সো আর কোনো যদি নাম্বার 2 কোয়েশ্চেন নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আদারওয়াইজ উইল মুভ টু নাম্বার 3।
মনে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নেই, তো আমরা নাম্বার 3 তে শিফট করতে পারি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? যে কয়জন পার্টিসিপেন্ট আছেন যে কোনো একজন বলেন তো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল আল মামুন রাজীব। আমি এফএসএস পার্ট ওয়ান মেডিসিনে কমপ্লিট করেছি জানুয়ারি 2020। এরপর গত অগাস্ট ডেটে এমএসসি পার্ট ওয়ান কমপ্লিট করেছি। এই জানুয়ারি 2022 এফএসএস মিড টার্ম মেডিসিনে পাস করেছি। আজকে বিসিবিএস এর লাস্ট এসিকিউ যে কোয়েশ্চেনটা আমাদের ছিল, এটা আমরা সলভ করার চেষ্টা করব। আমি 3 নাম্বার গ্রুপ, যেটা মানে গ্রুপ সি বা 3 নাম্বার গ্রুপ, ওইটাই সলভ করব। আমাদের যে 4টা গ্রুপের কোয়েশ্চেনের মধ্যে এই গ্রুপটা কিন্তু একটি ট্রিকি কোয়েশ্চেন ছিল। অন্যান্য গ্রুপগুলোতে দেখা যাচ্ছে কি একদম ডিরেক্ট, মানে কোয়েশ্চেন কি চাচ্ছে একদম ক্লিন কাট, কিন্তু আমার এই গ্রুপের মধ্যে হচ্ছে 2টা কোয়েশ্চেন মানে মোটামুটি ক্লিন কাট বোঝা যায় কি, আর বাকি 3টা কোয়েশ্চেন একটু নতুন। হ্যাঁ, এই জন্য ওখানে মানে অনেকগুলো এক্সপ্লেনেশন বা অনেক কথাবার্তা ইয়ে আছে, আমরা ধীরে ধীরে সলভ করার চেষ্টা করি। কেমন? ফার্স্ট কোয়েশ্চেনটাতে আসেন। A 68-year-old man is brought to the emergency department with the complaints of recurrent syncopal attack. He is a known case of diabetes for the last 20 years and he is on insulin. On examination, his pulse 40 per minute, blood pressure হচ্ছে 140/90. Nervous system examination reveals features of peripheral neuropathy. Write down 4 important information you want to know from his history. Write important bedside test you want to do for this patient. Write down 4 management steps considering your diagnosis. এখন এই সিনারিওটা পরে কি কেউ বলতে পারবেন যে আপনাদের এমনি ডায়াগনোসিস কি মনে হয়? যে একটা পেশেন্ট রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক হচ্ছে, তার ডায়াবেটিস 20 বছর ধরে ইনসুলিন পায়, ব্লাড প্রেশার কিন্তু মোরলেস নর্মাল বা আপার লেভেলে, কিন্তু পালস অনেক কম, 140 অনলি, আর পেরিফেরাল নিউরোপ্যাথি আছে পেশেন্টে। এটা কি হতে পারে? এখন এই সিনারিও দেখে কিন্তু অনেকগুলো ডিফারেন্সিয়াল আপনার মাথায় করবে। যখন এখানে কিন্তু পেশেন্টের দেখেন ডায়াবেটিসের হিস্ট্রি দিয়ে আছে, ইনসুলিন পাচ্ছে 20 বছর ধরে। এখন এখানে ডায়াবেটিক অটোনমি নিউরোপ্যাথি কিনা? এখন ডায়াবেটিক যদি অটোনমি নিউরোপ্যাথি হইতো, ডায়াবেটিক অটোনমি নিউরোপ্যাথি ইউজুয়ালি রেস্টিং টেকিকার্ডিয়া হয়, কিন্তু পেশেন্টের পালস হচ্ছে 40, অনেক কম ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এই পেশেন্টের হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট আপনার হতে পারে যে তার বেসোভেগাল সিনকপ কিনা, যে রিকারেন্ট তার বেসোভেগাল সিনকপ হচ্ছে। বেসোভেগাল সিনকপের পেশেন্টের কিন্তু পালস অ্যারাউন্ড 40 বা লোয়ার লেভেলে থাকে ব্র্যাডিকার্ডিয়া। কিন্তু বেসোভেগাল সিনকপের আরেকটা যেটা ক্যারেক্টারিস্টিক্স, পালসের সাথে কিন্তু তাদের প্রেশারও ফল করে যায়, কিন্তু এই পেশেন্টের কিন্তু প্রেশার নর্মাল আপার লেভেলে। এই জন্য এই ওভারঅল সিনারিও দেখে আমাদের যেটা মনে হচ্ছে, এটা পেশেন্টের রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক হচ্ছে। মোস্ট লাইকলি হয়তো তার হচ্ছে কোনো কার্ডিয়াক কোনো সিনকোপ, মোস্ট লাইকলি হয়তো তার হচ্ছে মানে হার্ট ব্লক বা রিলেটেড কোনো প্রবলেম তার আছে। এরকম। তাহলে একটা পেশেন্টের পালস এত নিচের দিকে, তার মানে এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া অনেক কম, তার মানে এটা হচ্ছে মোস্ট লাইকলি তার কমপ্লিট হার্ট ব্লক বা এগুলো আছে। তো
এইটা ধরেই আমাদের আগাতে হবে। তাহলে দেখেন একটা পেশেন্টের যদি রিকারেন্ট সিনকোপালিক যদি অ্যাটাক হয়, তাহলে হোয়াট রাইট 4 ইম্পর্টেন্ট ইনফরমেশনস ইউ ওয়ান্ট টু নো ফ্রম দিস হিস্ট্রি, বেডসাইড টেস্ট আর হচ্ছে 4 ম্যানেজমেন্ট স্টেপস। ফার্স্টে আসেন কি ইম্পর্টেন্ট হিস্ট্রি নিতে হবে। একটা পেশেন্ট যদি রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক যদি বলে, তাহলে তার কিছু সিমটমের হিস্ট্রি নিতে হয়, যেমন পেশেন্টের লাইট হেডেসনেস আছে কিনা, পেলপিটেশন আছে কিনা, চেস্ট পেইন আছে কিনা, ব্রেথলেসনেস আছে কিনা, সোয়েটিং আছে কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে পেশেন্ট যে সিনকোপাল অ্যাটাক যায় কতক্ষণ সে আনকনসিয়াসনেস থাকে। হ্যাঁ, পিরিয়ড অফ আনকনসিয়াসনেস খুবই ইম্পর্টেন্ট, যে এটা সিনকোপ নাকি সিজার। মোর দেন 1 মিনিট হলে ইজিলি সিজার, আর সিনকোপ করলে লেস দেন 1 মিনিটের মধ্যে পেশেন্ট রিকভারি করে যায়। হ্যাঁ, তাহলে রিকভারি পিরিয়ড কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ আনকনসিয়াস থাকে এবং রিকভারি পিরিয়ড, আর হচ্ছে প্রিসিপিটেটিং ফ্যাক্টর, কখন তার সিনকোপাল অ্যাটাকটা হয়, পেইন আর ইমোশনে হয়, প্রলং স্ট্যান্ডিং এ হয় কিনা, নাকি কোনো এক্সারশনে তার হচ্ছে এই সিনকোপাল অ্যাটাকটা হয়। এগুলো কজ ইভালুয়েশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রিলেভেন্ট পাস হিস্ট্রি, যেমন পেশেন্টের কোনো যদি আগে থেকে এমআই হয়ে থাকে, ইনফিরিয়র এমআই, ও পেশেন্টের হার্ট ব্লক নিয়ে আসতে পারে, হ্যাঁ তার রিকারেন্ট সিনকোপ হতে পারে। হ্যাঁ, আগে থেকে হাইপারটেনশন থাকতে পারে, হাইপারটেনশন সিনকোপের একটা রিস্ক ফ্যাক্টর। এরপর হচ্ছে কোনো পেশেন্ট বেশি ডাইলেটেড নেই কিনা, যে ব্লাড ভলিউম কমায় এরকম, হাইপোভলিউমে করে এরকম, তাহলে ড্রাগ হিস্ট্রি পেশেন্টের ইম্পর্টেন্ট, এস ইনহিবিটর, ডায়ারেটিক্স, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি নিতে হবে, যে স্মোকিং, অ্যালকোহল, লাইফস্টাইল, এগুলোর সাথে হচ্ছে অনেকগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজের হচ্ছে রিলেশন আছে। আর ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য সাডেন ডেথ আছে কিনা, যে ফ্যামিলিতে যদি কোনো কারণ কার্ডিয়াক অ্যাবনরমালিটি বা এগুলো সেগুলো থাকলে তখন তাদের হচ্ছে রিকারেন্ট সিনকোপ এরকম হতে পারে। তাহলে এইগুলো থেকে আপনি যে কোনো 4টা ইম্পর্টেন্ট হিস্ট্রি আপনি পরীক্ষার হলে লিখবেন, বা আপনি মোটামুটি মনে রাখবেন। এটা কোথা থেকে নিলাম দেখেন, ডেভিডসনের ইনফেকশাস অ্যাকিউট মেডিসিন চ্যাপ্টারে এরকম একটা বক্স আছে, যে একটা পেশেন্ট সিনকোপ, নিউরোকার্ডিওজেনিক সিনকোপ নাকি সিজার, এগুলো কিভাবে ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, তাহলে কার্ডিয়াক সিনকোপ কিনা এটা ডিফারেন্সিয়েট করার জন্য তার সিমটম গুলো জিজ্ঞেস করতে হবে, যে লাইট হেডেস, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, এরপর আনকনশাস পিরিয়ডের এটা হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, যদি পেশেন্ট কার্ডিয়াক সিনকোপ হয়, পেশেন্ট ডেথ লাইক পেলোর হবে, আর নিউরোকার্ডিওজেনিক সিনকোপ হলে পেশেন্ট হচ্ছে পেলোর থাকবে। হ্যাঁ, আর রিকভারি পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, রিকভারি পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, যে রেপিড রিকভারি হচ্ছে কিনা। আর নিউরোকার্ডিওজেনিক সিনকোপে একটু রিকভারিটা স্লো। আর সিজারের পেশেন্ট দেখে মোর দেন 5 মিনিট হলে এটা আর সিনকোপে থাকবে না, এটা সিজার। তাহলে এই হিস্ট্রিগুলো আমার নিতে হবে, ইম্পর্টেন্ট। এরপরে আসেন হোয়াট ইম্পর্টেন্ট বেডসাইড টেস্ট ইউ ওয়ান্ট টু ডু। এই পেশেন্টের এটা বলা হয় একটা 12 টিসিজি আমি করব, তার হচ্ছে হার্ট ব্লক বা এগুলো সেগুলো দেখেন বেডসাইড টেস্ট, ইসিজি কিন্তু আমরা বেডসাইডেই করে ফেলি। হ্যাঁ, তাহলে বেডসাইড টেস্ট মানে আমরা একটা 12 টিসিজি করব। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখেন, ডেভিডসনের ওই চ্যাপ্টারে দেয়া আছে সিনকোপের মধ্যে। A 12-lead ECG is essential in all patients presenting with syncope or pre-syncope. একটা পেশেন্ট সিনকোপ নিয়ে আসলে তার প্রত্যেক পেশেন্টকে তার একটা 12-lead ECG করতে হবে অবশ্যই। কেন? Due to profound bradycardia or malignant ventricular tachyarrhythmia, the ECG may show evidence of the conducted disease such as sinus bradycardia, avinodal block, predisposed to a patient bradycardia, establish a diagnosis. তাহলে ইসিজিটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা সিনকোপের রিকারেন্ট সিনকোপের পেশেন্টের অবশ্যই একটা ইসিজি করতে হবে, একটা 12-lead ECG করতে হবে। এরপর দেখেন রাইট ডাউন দ্য 4 ম্যানেজমেন্ট স্টেপস কনসিডার ইউর ডায়াগনোসিস। তাহলে আমার ওই পেশেন্টের তার ডায়াবেটিস ছিল, ওই পেশেন্টের তার হলো হার্ট ব্লক ছিল, ওই পেশেন্টের তার পেরিফেরাল নিউরোপ্যাথি ছিল। তাহলে আমি প্রত্যেকটা জিনিস আমি তাকে হচ্ছে ম্যানেজমেন্ট স্টেপ বলতে আমি কন্ট্রোল অফ হার্ট রেট, যা তার রেট যে ব্রাডিকার্ডিয়া হয়ে আছে, এটা মোস্ট লাইকলি হয়তো এটা কমপ্লিট হার্ট ব্লক হয়ে আছে, হ্যাঁ এটা পেসমেকার দিতে হবে, হ্যাঁ টেম্পোরারি পার্মানেন্ট পেসমেকার। এরপর হচ্ছে পেশেন্টের ওয়েল কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস, হ্যাঁ ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে যাচ্ছে, হয়তো ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে আছে, এর জন্য গুড কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস বাই ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এবার হচ্ছে অ্যাভয়েডনেস অফ দ্য প্রিসিপিটেটিং ড্রাগস, যেসব ড্রাগ কপালে অ্যাটাক করে, যেসব ড্রাগ ভেসোডাইলেটরস, যার এরকম যে ড্রাগগুলো, যেসব ড্রাগ ব্লাড ভলিউম কমায়, এইসব ড্রাগগুলো আমরা অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি, যে পেশেন্টের যে পেরিফেরাল নিউরোপ্যাথি এটা ট্রিটমেন্ট দিতে হবে, যে পেরিফেরাল নিউরোপ্যাথি ড্রাগ হচ্ছে ট্রিগাবালিন, গাবাপেন্টিন, ডুলোক্সিতিন, এই ধরনের ড্রাগ প্রেসক্রাইব করে পেশেন্টকে ওভারঅল হচ্ছে পেশেন্টের যে সিমটমগুলো দেওয়া আছে আমরা প্রত্যেকটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। ম্যানেজমেন্ট স্টেপ বলে আসলে এখানে অত বেশি লেখা লাগে না, শুধু আপনি হেডলাইন গুলো লিখবেন আর 1-2 লাইন লিখতে পারলে লিখবেন, ঠিক আছে। এরপরে দেখেন এই কোয়েশ্চেনটাও অনেক ট্রিকি, যে মানে একদম ক্লিন কাট না। A 50-year-old male corporate worker comes to you with a wheelchair. হুইলচেয়ারে করে একজন কর্পোরেট ওয়ার্কার, সে 50 years মেল। তার হিস্ট্রি হচ্ছে কি টিংলিং এন্ড নামনেস অফ হিজ লেফট লোয়ার লিম্ব, হুইচ স্টার্টেড 3 weeks ব্যাক। 3 সপ্তাহ আগে তার হচ্ছে লেফট লোয়ার লিম্বে টিংলিং নামনেস ছিল। এখন কুইকলি ইনভলভ দ্য রাইট লোয়ার লিম্ব। ইনিশিয়ালি এক পায়ে ছিল, এটা রাইট লোয়ার লিম্ব ইনভলভ করছে। হিজ আপার লিম্বস বাওয়েল এন্ড ব্লাডার ওয়ার সাবসিকুয়েন্টলি ইনভলভ। তার আপার লিম্ব, লোয়ার লিম্ব, তারপর হচ্ছে বাউল ব্লাডার সবই ধরছে। এরপর হি এক্সপেরিয়েন্সড এ বার্নিং ব্যান্ড অফ পেইন বেলো দ্য কোস্টাল মার্জিন। কোস্টাল মার্জিনের নিচে একটা ব্যান্ড অফ সে পেইন পায়।
মানে একটা সেন্সরি লেভেল আছে বা এই জাতীয় কিছু একটা বোঝাচ্ছে। তাহলে একটা পেশেন্টের এক পায়ে টিকলিং নামনে ছিল, এটা উপর পায়ে হলো, এরপরে আপার লিম লোয়ার লিম ব্লাডার ইনভলভ করলো, এই ধরনের হচ্ছে নেম টু কমন ডিফারেন্সিয়ালস মেনশন ফর পার্টিনার ইনভেস্টিগেশন। তাহলে ডিফারেন্সিয়াল যদি আপনি সেট করতে পারেন, ইনভেস্টিগেশন সেট করা কোনো ব্যাপার না। আপনারা যারা শুনছেন যে দুইটা ডিফারেন্সিয়াল এটার জন্য যায়, কেউ কি বলবেন যে দুইটা ডিফারেন্সিয়াল কি হতে পারে এই সিনারিওতে? acute transverse myelitis, ভেরি গুড, একিউট ট্রান্সভার্স মাইলাইটিস একটা ভালো পসিবিলিটিস। আর একটা কি হতে পারে? আর একটা কি হতে পারে? আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখেন এই পেশেন্টের তার একটা বার্নিং পেইন আছে এবং হচ্ছে আপার লিম্বও ধরছে, মোস্ট লাইকলি এটা হচ্ছে এটা ফার্স্ট যদি আমি ট্রান্সভার্স মাইলাইটিস যদি বলি, ট্রান্সভার্স মাইলাইটিসের এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে হয়তো তার সার্ভাইকাল রিজিয়নে একটা হচ্ছে ইনফেকশন হচ্ছিল, বা এই বেলো দ্য কোস্টাল মার্জিন ওই জায়গায় একটা হচ্ছে তার ভাইরাল বা যে কোনো একটা ইনফেকশন হচ্ছিল, যেটা হচ্ছে কি মানে লোয়ার লিম্বার ফাইবার গুলোকে আগে ইনিশিয়ালি ইনভলভ করছে, ধীরে ধীরে হচ্ছে তার মানে লোয়ার লিম্বার ফাইবার গুলো গেল, পরে হচ্ছে তার আপার লিম্বার ফাইবার গেল, পরবর্তী বাল ব্লাডার গেল। হ্যাঁ, যেহেতু বার্নিং ব্যান্ড অফ পেইন সেন্সেশন আছে, তাহলে আমি ট্রান্সভার্স মাইলাইটিস একটা ভালো পসিবিলিটিস। আর বাকি কয়েকটা ডিডি সেট করা একটু টাফ। তারপরেও দেখেন এই পেশেন্ট হচ্ছে লোয়ার লিম ধরছে, এরপর হচ্ছে ধীরে ধীরে আপার লিম ইনভলভমেন্ট সাথে বাল ব্লাডার ইনভলভ করে আরেকটা ডিজিজ সেট হচ্ছে পোলিওমাইলাইটিস। GBA, হ্যাঁ, টিবিতে হচ্ছে টিউবারকুলাস যেটা মানে মাইলোপ্যাথি, হ্যাঁ টিবার কম্প্রেসিভ যদি ওগুলো হয়, ধীরে ধীরে এটাও কিন্তু টিবিও আনতে পারেন, কিন্তু টিবির পেশেন্টের মানে শুধু এই প্রেজেন্টেশন দিয়ে এক্সপ্লেন করা ডিফিকাল্ট, কারণ অন্যান্য ফিভার ওয়েট লস এগুলো সেগুলো কিছু নাই তো সিনারিওতে। এই জন্য টিবি আনাটা এটা একটু আরো ডিফিকাল্ট, টিবি রিলেটেড কোনো হিস্ট্রি নাই। এখন কোনো বয়স্ক পেশেন্টের কোনো টিউমার কিনা, টিউমার যে কম্প্রেশন করছে ধীরে ধীরে, যে হ্যাঁ ধীরে ধীরে সাবসিকুয়েন্ট কম্প্রেশন, হ্যাঁ এটাও হয়তো একটা এক্সপ্লেন করা যেতে পারে যে সার্ভাইকাল রিজনে ধীরে ধীরে একটা হচ্ছে কম্প্রেসিভ, কিন্তু 3 সপ্তাহে এত বড় হয়ে যাবে, এটা একটা মেলিগনেন্সি, এটাও মানে খুবই আনলাইকলি কোনো একটা ইনফেকটিভ কজ বা এগুলো আমরা চিন্তা করছিলাম, অথবা র্যাপিড ডেভেলপমেন্ট করে এরকম। তো এই হিসেবে মানে এখন দেখেন এই পেশেন্টের যেহেতু ডায়াবেটিসের হিস্ট্রি দেয় নাই, কিন্তু ডায়াবেটিক অ্যামায়োট্রফি কিন্তু ধীরে ধীরে ইনভলভ করতে পারে, যে ডায়াবেটিস যেগুলো পেইনফুল হয় ইউজুয়ালি, এরপর দেখেন পেশেন্টকে টিংলিং নামে সেগুলো সেগুলো আছে, হাতে আছে, পায়ে আছে। ডায়াবেটিক পেশেন্টের অটোনমিক ইনভলভমেন্ট হিসেবে বাল ব্লাডার কিন্তু ধরতে পারে। হ্যাঁ, ওই হিসেবে আমি ডায়াবেটিক অ্যামায়োট্রফি একটা রাখছি। এরপর দেখেন পোলিওমাইলাইটিস, পোলিও কিন্তু আপনার এক পায়ে থেকে শুরু করে 2 পায়ে ইনফেকশন, এবং হচ্ছে এটা অ্যাসেন্ডিং হতে পারে পোলিওমাইলাইটিস। এরপর আরেকটা জিবিএস ও অ্যাসেন্ডিং এরকম হতে পারে, গুলেনবারি সিনড্রোম। কিন্তু জিবিএস এর ক্ষেত্রে যেটা এখানে খুবই আনলাইকলি সেটা হচ্ছে বাল ব্লাডার ইনভলভমেন্ট। জিবিএস ইউজুয়ালি বাল ব্লাডার ধরে না, কিন্তু এই পেশেন্ট বাল ব্লাডার ধরছে, কিন্তু বলা হয় রেয়ারলি কিন্তু জিবিএস বাল ব্লাডার ধরতে পারে। যেহেতু পেশেন্টের কিছুটা অ্যাসেন্ডিং টাইপের একটা হিস্ট্রি আমরা পাচ্ছি, এই জন্য জিবিএসও আমি কিন্তু নিয়ে আসছি, যেহেতু দুইটা মানে ক্লিন কাট ডিফারেন্সিয়াল বলা খুবই টাফ। এই জন্য আমি আপনাদের কয়েকটা মানে এটা ফেভারে বলছি। আরেকটা হচ্ছে পিরিয়ডিক প্যারালাইসিস, মনে করেন একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া ধীরে ধীরে হচ্ছে তার মানে উইকনেসটা ডেভেলপ করলো আর কি, প্রথম হয়তো পা অল্প অল্প করে ডেভেলপ করছে, দেখে পেশেন্ট বুঝতে পারে না, এক পায়ে বুঝতে পারলো, পরে 2 পা, এরপরে পেশেন্ট সাবসিকুয়েন্টলি কোয়াড্রিপ প্লেজিয়া এরকম হইলো, হ্যাঁ বাউল ব্লাডার হাইপোক্যালেমিয়া তো কনস্টিপেশন হয়। এই হিসাবে মানে আমি পিরিয়ডিক প্যারালাইসিস তো লাস্ট নিয়ে আসছি, যে দেখেন যে প্রত্যেকটা মানে কিছু না কিছু এক্সপ্লানেশন, কারণ ক্লিন কাট এটা ডিফারেন্সিয়াল সেট করে একটু টাফ, আমি অনেকগুলো বই ঘেটে দেখছি আসলে একটু টাফ। এই হিসেবে তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস, ডায়াবেটিক অ্যামায়োট্রফি, পোলিওমাইলাইটিস, জিপিএস এবং হচ্ছে পিরিয়ডিক প্যারালাইসিস এইগুলোই রাখছে। আপনারা এটার সাথে মানে ইন্টারফেয়ার করলে বা কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন, কোন একটা ডিফারেন্সিয়ালে আপনারা বা এটার সাথে অ্যাড করতে চান বা এরকম কিছু। এরপর যেহেতু ডিফারেন্সিয়াল আমরা সেট করছি, ডিফারেন্সিয়াল চিন্তা করে করে আপনি ইনভেস্টিগেশন লিখবেন যে এমআরআই অফ দ্য সার্ভাইকাল, যেহেতু আমি ট্রান্সভার্স মাইলাইটিস একটা চিন্তা করছি, তাহলে এমআরআই অফ দ্য সার্ভাইকাল স্পাইন উইথ স্ক্রিনিং অফ দ্য হোল স্পাইন, এটা আমার ইনভেস্টিগেশন। এরপর আমাকে সিএসএফ স্টাডি করতে হবে, হ্যাঁ পেশেন্টের সিএসএফ স্টাডি করে জিবিএস বা এগুলো সেগুলো হচ্ছে অ্যালবুমিন সাইটোলজিসেশন অথবা অন্য কোনো মেনিনজাইটিস বা যে কোনো ইনফরমেশন আমরা সিএসএফ স্টাডি করে পেয়ে যাবো। আর নার্ভ কন্ডাক্ট স্টাডিতে পেশেন্টের যেহেতু হচ্ছে তার একটা প্যারালাইজ হচ্ছে, নার্ভকে হয়তো বা ডিমালিনেটিং হোক বা এক্সোনাল হোক, যে কোনো একটা আমরা ওরকম নিউরোপ্যাথি ফিচার পেতে পারি। এরপর হচ্ছে যেহেতু ডায়াবেটিস আমরা রাখছি ডায়াবেটিক অ্যামায়োট্রফি একটা, এই জন্য আরবিএস, এইচবিএ1সি, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট যেহেতু হাইপোক্যালেমিয়ার সাথে এটা একটা রিলেশন আছে, এই জন্য সিরাম ইলেকট্রোলাইটটা রাখছে। এরপর দেখেন যেহেতু পোলিওমাইলাইটিস একটা ডিফারেন্সিয়াল চিন্তা করছি আমি, এই হিসেবে লাস্টের দিকে দেখেন আইসোলেশন অফ পোলিও ভাইরাস, এটাকে স্টুল এক্সামিনেশন করতে হয়েছিল, স্টুলে হচ্ছে পোলিও ভাইরাসটা আইসোলেট করা যেতে পারে।
ঠিক আছে? তো এটা মানে খুবই ক্লিন কাট না, তারপরও মোটামুটি সিনারিও আমরা সিমটম অ্যানালাইসিস করে মোটামুটি এগুলো সেট করছি, কেমন? এরপরে আসেন এই এরপরে কোয়েশ্চেন 3টা দেখেন। কোয়েশ্চেন 3টা মানে এটা খুবই মানে ডেভিডসন থেকে হুবহু কোয়েশ্চেন করা, ঠিক আছে? এই জন্য আপনি দেখবেন কিছু কিছু কোয়েশ্চেন কনফিউজিং, কিছু কিছু কোয়েশ্চেন ডেভিডসন বক্স থেকে হুবহু, এটা মানে দেখলে অবাক হবেন যে বক্সে যেভাবে আছে কোয়েশ্চেনটা হুবহু ভাবে করা হয়েছে। এ 65-year-old man presented with the recurrent episodes of the fall for the last 1 month, 1 মাস ধরে তার হচ্ছে রিকারেন্ট এপিসোড অফ দ্য ফল। এখন পেশেন্টের হচ্ছে মেনশন দ্য 6 রিস্ক ফ্যাক্টরস ফর ফল, যে ফলের হচ্ছে 6টা রিস্ক ফ্যাক্টর এবং 4টি ইন্টারভেনশন টু রিডিউস দ্য রিস্ক অফ ফল অ্যান্ড ফ্র্যাকচারস। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি ডেভিডসন থেকে ডিরেক্ট নিয়ে আসছি। এটা ডেভিডসনের আপনার জেরিয়াট্রিক মেডিসিন একটা চ্যাপ্টার আছে, জেরিয়াট্রিক মেডিসিনের চ্যাপ্টারে কিন্তু দেয়া আছে এগুলো, ঠিক আছে? তো এই জন্য কোনো চ্যাপ্টারকে হেলাফেলা করে এটা যদি একদম না পড়ে যান আন্তর্জাতিক লিখলে কিন্তু হবে না। দেখেন বক্সে যেভাবে দেয়া আছে ওখান থেকে 6টা রিস্ক ফ্যাক্টর আপনার চাইছে, যে পেশেন্টের মাসল উইকনেস থাকলে সেই রিস্ক ফ্যাক্টর রিকারেন্ট ফল হতে পারে বা ফল হতে পারে, আগে যদি যাদের ফল হিস্ট্রি আছে তাদের ফল হতে পারে, গেট অথবা ব্যালেন্সে কোনো অ্যাবনরমালিটি থাকলে তাদের ফল হতে পারে, যেসব পেশেন্ট ওয়াকিং এইড ইউজ করে তাদের রিকারেন্ট তাদের ফলের রিস্ক ফ্যাক্টর এটা একটা। আর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যদি চোখে না দেখতে পায় তাহলে সে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর্থ্রাইটিস থেকে হচ্ছে একটা পেশেন্ট ওরকম হচ্ছে ফল হতে পারে। ইম্পেয়ার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, হ্যাঁ, ডেইলি লিভিং এর অ্যাক্টিভিটিস যদি ইম্পেয়ারমেন্ট থাকে। এরপর হচ্ছে ডিপ্রেশন থেকে পেশেন্টের ফল হতে পারে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ পেশেন্ট, আর হচ্ছে আফটার 8 ইয়ার্স, এবং হচ্ছে সাইকোট্রপিক মেডিকেশন। এটা আমি আলাদা স্লাইড বানাইনি, আপনাদের বক্স নিয়ে আসছে, বক্সের গুরুত্বটা বুঝাই দেওয়ার জন্য। হ্যাঁ, এখান থেকে যে কোনো 6টা আপনি লিখবেন, ঠিক আছে? এরপর দেখেন মেনশন 4 ইন্টারভেনশনস টু রিডিউস দ্য রিস্ক অফ ফল এন্ড ফ্র্যাকচারস। তাহলে 4টা ইন্টারভেনশন দেখেন একদম কোয়েশ্চেন হেডলাইন হয়, ইন্টারভেনশন টু রিডিউস দ্য রিস্ক অফ ফল এন্ড ফ্র্যাকচার। বক্সে যা আছে তাই কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম একদম ক্লিন কাট কোয়েশ্চেনও কিছু পাবেন। এই জন্য ডেভিডসনের যে ইম্পর্টেন্ট ডিজিজের ইম্পর্টেন্ট বক্সগুলো ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু দেখবেন যে রেট্রিক থেকে যে আপনার 5 মার্কের একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, এটা আপনি যদি না পড়ে যান কিন্তু পরীক্ষার হলে পারবেন না, ঠিক আছে? তাহলে পেশেন্টকে এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে লোয়ার লিম্ব স্ট্রেংথেনিং, ব্যালেন্স ট্রেনিং এগুলো। এরপর হচ্ছে কিছু মাল্টিমোডাল গ্রুপ এক্সারসাইজ, হ্যাঁ এগুলো দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া যেতে পারে, যাতে আর বলা হচ্ছে কিন্তু আবার ওভার রিপ্লেসমেন্ট করলেও এটা আবার রিস্ক বাড়ায়, ঠিক আছে? তাহলে এডিকুয়েট ভিটামিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আপনি লিখতে পারেন। এরপর হচ্ছে হোম এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট এন্ড মডিফিকেশন, হ্যাঁ পেশেন্টের এনভায়রনমেন্টটা যাতে তার জন্য অনুকূলে হয়, যে তার সামনে ওই বেশি ইনস্ট্রুমেন্ট বা বেশি ফার্নিচার রাখলে দেখা যায় ওখানে ধাক্কা লেগে সে পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্টটাকে মডিফাই করতে হবে। এরপর মেডিকেশন রিভিউ, বিশেষ করে যেসব ড্রাগ সেন্ট্রাল অ্যাক্টিং হিপনোটিক্স ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, হাইপারটেনসিভ ড্রাগ এগুলো অ্যাভয়েড করতে হবে। এরপর হচ্ছে পেশেন্টের যদি ক্যাটারাক্ট দেখতে যদি সমস্যা হয়, ভিজুয়াল প্রবলেম যদি থাকে, ক্যাটারাক্ট সার্জারি করতে হবে। এরপর হচ্ছে অ্যান্টি স্লিপ শুজ, মানে যে শুজ এটা খুব বেশি স্লিপারি হতে পারবে না, হ্যাঁ অ্যান্টি স্লিপ শুজ ইউজ করতে হবে। আর যেসব পেশেন্টের ক্যারোটিড হাইপার বারবার ব্রাডিকার্ডিয়া এগুলো সেগুলো হচ্ছে তাদের হচ্ছে কার্ডিয়াক পেসমেকার দিতে হবে, কার্ডিয়াক ক্যারোটিড সাইনাস হাইপারটেনসিভ সিনড্রোম। তাহলে দেখে একদম হচ্ছে এটা মানে ক্লিন কাট কোয়েশ্চেন, হ্যাঁ কোনো এটাতে কনফিউশন নাই, ঠিক আছে? ক্লিন কাট কোয়েশ্চেন। এরপর আসেন a 67-year-old man was admitted with a fever, shortness of breath with low SpO2 86%. HRCT scale showed multifocal ground glass involvement of the both lung fields. He was on 6 liters of oxygen per minute. Laboratory investigation shows CRP 96, ferritin 2000 and D-dimer 3.5 microgram per ml. আচ্ছা, একটা পেশেন্টের 67 ইয়ার, জ্বর, শ্বাসকষ্ট, SpO2 86%, HRCT তে মাল্টিফোকাল গ্রাউন্ড গ্লাস ইনভলভমেন্ট আছে, 6 লিটার অক্সিজেনে কিন্তু পেশেন্ট আছে এখন, স্যাচুরেশন কম, সিআরপি বেশি, ফেরিটিন বেশি, ডিডাইমার বেশি। এটা ডায়াগনোসিস কি কেউ একজন বলেন? এটা তো ডায়াগনোসিস বলা উচিত, কেউ একজন বলেন? এটা ডায়াগনোসিস কেউ একজন বলেন দেখি, এটা কি হবে? মডারেট কোভিড-19 নিউমোনিয়া। মডারেট কোভিড ইজিলি, কোভিড এর ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু পেশেন্টের স্যাচুরেশন যদি 90% নিচে চলে গেলে কিন্তু এটা সিভিআর এর মধ্যে পড়ে যাবে। সিভিয়ার কোভিড-19, সিভিআর কোভিড-19 ইনফেকশন, ভেরি গুড, সিভিআর কোভিড-19 ইনফেকশন, এটা হচ্ছে সিভিআর। আর দেখেন পেশেন্টের সিআরপি ফেরিটিন অনেক বেশি, হ্যাঁ সিভিআর কোভিড-19 ইনফেকশন। তো এই পেশেন্টের তাহলে দেখেন একটা পেশেন্টের 3 রিকমেন্ডেড ইনিশিয়াল থেরাপিউটিক অপশনস, এটা আমাদের কোভিডের গাইডলাইন থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ আমাদের সময় ডেঙ্গু এবং কোভিড দুইটাতে কোয়েশ্চেন আসছিল, যেহেতু কোভিড বার্নিং ইস্যু, ডেঙ্গু যখন বার্নিং ইস্যু ছিল, ডেঙ্গু কোভিড দুইটাতে কোয়েশ্চেন ছিল। আপনাদের মোস্ট লাইকলি হয়তো কোভিডতে কোয়েশ্চেন থাকবে না, অন্য কিছু আপনাদের হচ্ছে গাইডলাইনে হয়তো কোয়েশ্চেন দিবে, ঠিক আছে? তো এখন দেখেন 3 রিকমেন্ডেড ইনিশিয়াল থেরাপিউটিক অপশনস, তাহলে এটা হচ্ছে একদম গাইডলাইন থেকে যা যা আছে ওইভাবেই। এরপর আফটার 48 hours অফ দ্য ম্যানেজমেন্ট পেশেন্ট কন্ডিশন ডিড নট ইমপ্রুভ, এবং হচ্ছে স্যাচুরেশন 90% এখনো, 15 লিটার অফ অক্সিজেন পার মিনিট। মেনশন
টু সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট স্টেপস ফর দিস পেশেন্ট। এরপরে হচ্ছে 48 ঘন্টা পরও পেশেন্টের হচ্ছে স্যাচুরেশন ইমপ্রুভ করছে না, 90% হয়ে গেছে 15 লিটার অক্সিজেনে, এরপর কি করতে হবে? তাহলে সিভিয়ার কোভিড-19 এর ম্যানেজমেন্টে দেখেন, ম্যানেজমেন্টে হচ্ছে ফার্স্টে যেটা দিতে হবে অক্সিজেন থেরাপি, খুব ইম্পর্টেন্ট। এই পেশেন্টের 5 লিটার অক্সিজেনের স্যাচুরেশন 86%, তাহলে অক্সিজেন বাড়াতে হবে থ্রু এটা পেশেন্টকে আমরা চেষ্টা করবো অক্সিজেন মাস্কে হচ্ছে 6 থেকে 10 লিটার এতটুকু পর্যন্ত মেনটেন করতে। এটাতে যদি কাজ না হয় তাহলে এনআরএম বলে, এটা হচ্ছে নন রিব্রেদার মাস্ক উইথ রিজার্ভার ব্যাগ 10 to 50 লিটার্স। আমাদের টার্গেট থাকবে স্যাচুরেশন মোর দেন ইকুয়াল 94%। এরপর হচ্ছে আরেকটা রিকমেন্ড হচ্ছে স্টেরয়েড দিতে হবে পেশেন্টের, যেহেতু সিভিয়ার কোভিড-19 এ স্টেরয়েড দিতে হবে। ইনজেকশন ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 7 to 10 ডেজ। এরপর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, ডিডাইমার বেশি কিন্তু পেশেন্টের, হ্যাঁ ডিডাইমার বেশি, এর জন্য পেশেন্টে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। ইনিশিয়াল লো মলিকুলার হেপারিন এটা হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে টু অ্যাসেস দ্য ব্লিডিং ডিসিজ করতে হবে। এরপর পেশেন্টকে আরেকটা গাইডলাইনে যেটা আছে, আপনি 3টা বলছে তো, এখানে আরো কয়েকটা আছে, আপনি এখান থেকে 3টা চয়েস করতে পারেন যে অ্যান্টিভাইরাল রেমডেসিভির শুড বি ইউজড উইদিন দ্য 10 days অফ দ্য সিম্পটম অনসেট। পেশেন্ট 10 দিনের মধ্যে যদি পেশেন্ট সিম্পটম নিয়ে চলে আসে তাহলে আপনি রেমডেসিভির ইউজ করতে পারেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল গাইডলাইন। সিভিয়ার কোভিড-19 কখন বলবেন? একটা পেশেন্টের যদি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি যেখানে দেয়া নাই কিন্তু দেখেন স্যাচুরেশন 90% নিচে চলে আসলে এটা সিভিয়ার কোভিড। এসপিও 90% নিচে চলে আসলে এটা সিভিয়ার কোভিড। এরপর দেখেন সিভিয়ার কোভিড এর ম্যানেজমেন্ট গাইডলাইনে কি লেখা আছে যে অক্সিজেন দিতে হবে, হ্যাঁ এনআরএম দিয়ে 10 to 50 লিটার অক্সিজেন দিতে হবে, একদম গাইডলাইনটা হুবহু কোয়েশ্চেন। এরপর দেখেন স্টেরয়েড দিতে হবে, ইনজেকশন ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম। এরপর দেখেন অ্যান্টিকোয়াগুলেশন ফ্রম লো মলিকুলার হেপারিন দিতে হবে, এই 3টা আপনি লিখলে হবে। এরপর অ্যান্টিভাইরাল লিখতে পারেন, এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা লিখছে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করেন, হ্যাঁ তাহলে আপনি প্রথম 4টা থেকে যে কোনো 3টা আপনি লিখতে পারেন। এরপর দেখেন আফটার 48 আওয়ার্স অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট কন্ডিশন ডিড নট ইমপ্রুভ, অক্সিজেন স্যাচুরেশন রিমেইন 90% এবং মেনশন টু সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট। তাহলে দেখেন পেশেন্টের 15 লিটারে আমি অক্সিজেন দিলাম, 15 লিটারে আমরা এনআরএম এ 15 লিটার পর্যন্ত দিতে পারি। এরপর কি করব? এরপর হচ্ছে আমরা এটা অক্সিজেনের এরিয়া বাড়াতে পারি, হ্যাঁ হাই ফ্লো নেজাল ক্যানুলাতে যেতে পারি অথবা এনআইভি ইউজ করা যেতে পারে, হ্যাঁ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, বাই লেভেল, বাইপেপ, এগুলো ইউজ করা যেতে পারে। যে তারপরেও যদি পেশেন্টের এগুলো ইমপ্রুভ না হয় আমাদের পেশেন্টকে মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে যাতে স্যাচুরেশন নাম্বার 94% তার বেশি মেইনটেইন করা যায়। ঠিক আছে, তাহলে আমি ধীরে ধীরে অক্সিজেন বাড়াবো, হাই ফ্লো নেজাল ক্যানুলা, নন এনআইভি, এরপরে মেকানিক্যাল ভেন্টিলেশন। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো পেশেন্টকে, যেহেতু দেখেন পেশেন্টের সিআরপি অনেক বেশি 96 ফেরিটিন এই ধরনের থাকলে এটাকে বলে মোস্ট একটি পেশেন্ট হচ্ছে ইয়াতে চলে যাচ্ছে সাইটোকাইন রিলিজ সিনড্রোম, সিআরএস, সাইটোকাইন স্ট্রমে চলে যাচ্ছে। এই জন্য পেশেন্টের তারপরে যদি কন্ট্রোল হচ্ছে না, এরপরে গাইডলাইনে যেটা বলা আছে সে পেশেন্টকে টসিলিজুমেব দিতে হবে, টসিলিজুমেব। এরপরে হচ্ছে টসিলিজুমেব অনলি 1 ডোজ 8 মিলিগ্রাম পার কেজি। এটা ডোজ আপনার মনে থাকলে লিখবেন, আমরা মানে পরীক্ষা হলে অত মনে ছিল না, এটা মনে থাকে না খুব একটা। তারপর আমি গাইডলাইন থেকে লিখে দিয়েছি 8 মিলিগ্রাম পার কেজি ক্যান বি রিপিটেড আফটার 12 to 24 আওয়ার্স ইফ নো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, ম্যাক্সিমাম 2টা ডোজ দেওয়া যাবে টসিলিজুমেব। তাহলে এটা দেখেন পেশেন্টের টসিলিজুমেব কখন দিব? একটা পেশেন্টের যদি এই হাই ফ্লোনে এনআইভি এগুলো সেগুলোতে দেখা যাচ্ছে পেশেন্ট আইসিইউতে আছে, এনআইভি, হাই ফ্লো নেজাল ক্যানুলা, মোর দেন 30 লিটার অক্সিজেন লাগছে তখন। আরেকটা যে সিআরপি যদি 75 এর বেশি থাকে, আমাদের ওই পেশেন্টে কিন্তু সিআরপি 75 এর বেশি ছিল, তাহলে এটা টসিলিজুমেব দেওয়া যাবে। এরপরে আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখেন, এটাও একটু ট্রিকি, এই কোয়েশ্চেনটাও একটু ট্রিকি। A 45-year-old man attended to the OPD with bilateral partial ptosis. আমরা জানি ইউনিল্যাটারাল টোসিসের কজ করি, বাইলেটারাল টোসিস, কিন্তু এখন হচ্ছে বাইলেটারাল এন্ড পার্শিয়াল, বাইলেটারাল এন্ড পার্শিয়াল টোসিস। রাইট ডাউন 4 ইম্পর্টেন্ট আন্ডারলাইং কজেস। আপনারা বলেন তো কেউ বাইলেটারাল পার্শিয়াল টোসিসের 4টা ডিফারেন্সিয়াল মানে কয়টা ডিফারেন্সিয়াল মানে শেয়ার করেন তো আমাদের সাথে। একটা পেশেন্টের বাইলেটারাল যদি পার্শিয়াল টোসিস যদি হয়, হ্যাঁ তাহলে 4টা ডিডি বলে বা যে কয়টা ডিডি বলতে পারে, বলেন তো কয়েকটা ডিফারেন্সিয়াল যে বাইলেটারাল পার্শিয়াল টোসিস কি কারণ হতে পারে? Myasthenia gravis, ভেরি গুড, মাইস্থানিয়া গ্রেভিস। snake bite, ভেরি গুড, বেনোমা স্নেক বাইট, যেটা হচ্ছে হ্যাঁ যে নিউরোটক্সিক যেগুলো। তারপর botulinum, বোটুলিজমও পার্শিয়াল টোসিস হতে পারে, হ্যাঁ। তারপর এটা মানে একটু রেয়ার পসিবিলিটিস। তারপর হ্যাঁ আপনি অনেকগুলোই ভালো বলছেন যে বাইলেটারাল পার্শিয়াল টোসিস বললে কিন্তু হঠাৎ করে চিন্তা করা ডিফিকাল্ট। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন নেম 3 ক্লিনিক্যাল পয়েন্টস অফ ডিফারেন্সিয়েশন মায়োপ্যাথি এন্ড নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডার। আমরা কিন্তু সবসময় মায়োপ্যাথির সাথে নিউরোপ্যাথি পার্থক্য করি, এখানে ওরা বলছে মায়োপ্যাথির সাথে নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডারের পার্থক্য
এবং ক্লিনিক্যাল পার্থক্য, যে কিভাবে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যাবে। এই জন্য এই কোয়েশ্চেনগুলো মানে আমাদের এই পোর্শনটাকে একটু কঠিন ছিল বা একটু ট্রিকি ছিল আর কি, বাকি তিনটা পোর্শনটা মানে কিছুটা ইজিয়ার ছিল রিলেটিভলি। তাহলে আসেন ফোর ইম্পর্টেন্ট আন্ডারলাইং কজেস দেখেন, মাইসথেনিয়া গ্রেভিস খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে বিশেষ করে মাস্কুলার মায়োপ্যাথি গুলো হচ্ছে বাইলেটারাল পার্শিয়াল টোসিস করে, যে মায়োটোন ডিস্ট্রফি আছে, তারপরে হচ্ছে অকুলোফেরেঞ্জিয়াল যেগুলো মায়োপ্যাথি, যেগুলো অকুলার মায়োপ্যাথি বা এগুলো, তাহলে মায়োটনিক ডিস্ট্রফি, তারপরে অকুলোফেরেঞ্জিয়াল মায়োপ্যাথি, এগুলো কিন্তু আসবে। এরপর দেখেন ভেনোমাস স্নেক বাইট, আপনি বলছেন, ভেরি গুড। এরপর হচ্ছে সিফিলিস, সিফিলিসের পেশেন্ট বিশেষ করে টেভিস ডরসালিস, এরা কিন্তু বাইলেটারাল পার্শিয়াল টোসিস হতে পারে। এরপরে জিবিএস এর একটা ভ্যারাইটি যেটা মিলার ফিশার সিনড্রোম, মিলার ফিশার সিনড্রোম তারা হচ্ছে বাইলেটারাল টোসিস দিয়ে প্রেজেন্ট করে, বাইলেটারাল টোসিস অপটিমাল প্লেস এইভাবে। মিলার ফিশার এটা হচ্ছে জিবিএস এর একটা ভ্যারাইটি। এরপর হচ্ছে আপনাকে যদি কমন বলছে, আপনি কমন গুলো নেবেন, মাইসথেনিয়া গ্রেভিস, মায়োটোর ডিস্ট্রফি, ভেনোমাস স্নেক বাইট, তারপর হচ্ছে টেভিস ডরসাল বা সিফিলিস, এরপর হচ্ছে মিলার ফিশার সিনড্রোম, ঠিক আছে। তারপর হচ্ছে ওকুলার বা ওকুলোফেরেঞ্জিয়াল মায়োপ্যাথি। এখান থেকে 3-4টা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে রেয়ার পসিবিলিটি হতে পারে যদি কোনো পেশেন্টের বাইলেটারাল হর্ন যদি হয়, এগুলো রেয়ার, এই জন্য আমি লিখি নাই, ইম্পর্টেন্ট বলছে। আরেকটা হচ্ছে বাইলেটারাল থার্ড টার্ম পলসি যদি হয় কোনো পেশেন্টে, তাও হতে পারে। বাইলেটারাল পার্শিয়াল থার্ড টার্ম পলসি যদি হয়, তাও হতে পারে। তো এগুলো যেহেতু রেয়ার, এই জন্য আমি লিখি না এগুলো, ঠিক আছে। তাহলে মোস্ট কমনের মধ্যে এগুলো। এরপর দেখেন মায়োপ্যাথির সাথে আপনি নিউরোমাসকুলার জাংশনে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, এই পার্থক্যটা আসলে কোথাও নাই। মানে আমি সবগুলো পড়াশোনা করে টরে আমি ওই নিউরোমাসকুলার জাংশনের ডিসঅর্ডারের পয়েন্ট, তারপরে মায়োপ্যাথির যেগুলো পয়েন্ট, এগুলা পয়েন্টগুলো পড়ে পড়ে আপনাদের জন্য একটু পার্থক্য করে নিয়ে আসছি। দেখেন মায়োপ্যাথি হয় ইউজুয়ালি প্যাটার্ন অফ মাসেল ইনভলভ, আপনাকে দেখতে হবে। মায়োপ্যাথি ইউজুয়ালি প্রক্সিমাল মাসেল গ্রুপকে ধরে, হ্যাঁ, প্রক্সিমাল গ্রুপ অফ মাসেলস গুলোকে মায়োপ্যাথি ইনভলভ করে। এরপর হচ্ছে নিউরোমাসকুলার জাংশনের যে ডিসঅর্ডার গুলো আছে, নিউরোমাসকুলার জাংশন গুলো এটা মাল্টিপল গ্রুপ অফ মাসেলকে ধরতে পারে, কিন্তু এটা ওকুলার এবং ভালভার মাসেল গুলোকে বেশি ধরে। তাহলে ওকুলার এবং ভালভার মাসেল ইনভলভমেন্ট থাকলে আপনি নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডার চিন্তা করবেন। আর একটা পেশেন্টের প্রক্সিমাল গ্রুপ অফ মাসেল ইনভলভমেন্ট যদি থাকে, তখন আপনি পেশেন্টের মায়োপ্যাথি চিন্তা করবেন। এরপর দেখেন পেইন আছে কিনা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট যদি বিশেষ করে পেইন কমপ্লেন করে যে মাসকুলার ডিসঅর্ডার সাথে পেইন আছে, তাহলে মায়োপ্যাথি ইউজুয়ালি পেইনফুল হয় এবং সিমেট্রিক্যাল হয়, হ্যাঁ, দুই পাশে দেখাচ্ছে থাই মাসল গুলো ধরলে দুই পাশে দেবে, এই জন্য এটা বলে পেইনফুল এবং সিমেট্রিক্যাল হয়। আর নিউরোমাসকুলার জাংশনাল ডিসঅর্ডার গুলো ইউজুয়ালি পেইনলেস হয়, হ্যাঁ, নিউরোমাসকুলার জাংশনাল ডিসঅর্ডার গুলো ইউজুয়ালি পেইনলেস হয়। এরপর হচ্ছে আপনি কিছু অ্যাসোসিয়েটেড ফিচার দেখে ডিফারেন্সিয়েট করতে পারবেন। যে মনে করেন একটা পেশেন্টের মায়োপ্যাথি, মায়োপ্যাথি থাকলে পেশেন্টের দেখা যাচ্ছে তার এক্সারশনাল ডিফিকাল্টি থাকতে পারে, তার লার্নিং ডিফিকাল্টি থাকতে পারে, পেশেন্টের ব্যালেন্স ইবনরমালিটি থাকতে পারে, এবং মায়োপ্যাথিক গেটকে বলে ওয়েটলিং গেট, হ্যাঁ, ওয়েটলিং গেট থাকতে পারে, হাঁটতে গিয়ে পেশেন্টের পাশাপাশি পড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে ওয়েটলিং, তাহলে অ্যাসোসিয়েটিভ ফিচার গুলো দেখে আপনি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন যে এক্সারশনাল ডিফিকাল্টি আছে কিনা, লার্নিং ডিফিকাল্টি আছে কিনা, ব্যালেন্সে ওয়েটলিং গেট এগুলো আছে কিনা। আর নিউরোমাসকুলার জাংশনাল ডিসঅর্ডার গুলো অ্যাসোসিয়েটিভ ফিচার কি থাকবে, পেশেন্ট মাসেল ফ্যাটিগেবিলিটি, মানে পেশেন্ট কিছু হার্টলি উইক, মানে তারপর হচ্ছে বিশেষ করে সকাল বা দিন যত যায় মাইস্থেনিক গ্রেভিসের পেশেন্ট তত খারাপ হতে থাকে, এরকম। এরপর দেখেন ডিপ্লোপিয়া থাকে, পেশেন্টের টোসিস থাকে, পেশেন্টের ডিসফেজিয়া থাকতে পারে। তাহলে অ্যাসোসিয়েটেড ফিচার গুলো দেখেও কিন্তু আমরা ধারণা করতে পারি এটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনাল ডিসঅর্ডার হতে পারে, আর এটা হচ্ছে মায়োপ্যাথি হতে পারে। তাহলে তিনটা পার্থক্য চাইছে আপনাদের। আরেকটা হচ্ছে আমি জাস্ট বোঝার জন্য লিখছি যে মায়োপ্যাথির একটা টিপিক্যাল এক্সাম্পল হলো মায়োটোনিক ডিস্ট্রফি আর মাইস্থেনিক গ্রেভিস। এই দুটা ডিজিজ যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি কিছুটা হলেও পার্থক্য করে লিখতে পারবেন। আর নিউরোভাস্কুলার জাংশন একটা ডিজিজের এক্সাম্পল হলো মাইস্থেনিক গ্রেভিস, ঠিক আছে। তাহলে মায়োটোনিক ডিস্ট্রফি, মাইস্থেনিক গ্রেভিস, ঠিক আছে। আমার মোটামুটি আমার 5টা কোয়েশ্চেন এখানে শেষ। আর এই 5টা কোয়েশ্চেন রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারে, এই 5টা কোয়েশ্চেন রিলেটেড কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। যদি কোয়েশ্চেন না থাকে আমি এখানে শেষ, আমি এখানে শেষ করলাম, ঠিক আছে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? একজন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। আচ্ছা। আজকে হচ্ছে আমাদের লাস্ট যে জানুয়ারি 2022 এটার হচ্ছে যে কোশ্চেন গুলো এসেছিল এসিকিউতে, সেগুলো হচ্ছে সলভ ক্লাসের জন্য একটা সেশন করা হয়েছে। সেখানে হচ্ছে চারটা গ্রুপে হচ্ছে কোশ্চেন গুলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ছিল। আজকে আমি হচ্ছে গ্রুপ 4 যেই কোশ্চেনের পার্টটা সেটা হচ্ছে আমি ডিসকাস করব। আর যদি হচ্ছে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে আপনারা হচ্ছে সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে ডক্টর তাসমিন। আমি এমবিবিএস পাশ করেছি 2014 সালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থেকে। পার্ট 1 পাশ করেছি 2020-এ জানুয়ারিতে মেডিসিনে, আর মিড টার্ম পাশ করলাম হচ্ছে মেডিসিনে, ইন্টারনাল মেডিসিনে হচ্ছে আহ, এই জানুয়ারিতে 2022-এ, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেনটা ছিল, a 30-year-old man presented with 3 months fever with weight loss. On examination, he has hepatosplenomegaly. He returned from South Africa about 6 months back. এখানে দুটো স্টেপ দিয়েছে, write down 4 differential diagnoses for this patient, write down 6 investigations to reach the diagnosis. এখন হচ্ছে আমি যেটা বলবো, এখানে হচ্ছে কিছু কিছু ক্লু দেওয়া আছে কোশ্চেনে, যেমন হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি, ওয়েট লস, ফিভার। এটার সাথে যেটা বলেছে যে আফ্রিকা থেকে পেশেন্ট এসেছে, হ্যাঁ, সাউথ আফ্রিকা থেকে, আর 3 মান্থসের একটা হিস্ট্রি, ক্রনিক একটা হিস্ট্রি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের যেটা মাথায় ক্লিক করে সেটা হচ্ছে এটা ইনফেকশাস ডিজিজ থেকে কোশ্চেনটা এসেছে। মোস্ট কমনলি আমরা এটাই ভেবে থাকি, কিন্তু এখানে কোশ্চেনের আসলে অ্যান্সারটা এমন ভাবে আপনার লিখতে হবে যে স্যারকে বোঝাতে হবে, যে স্যার খাতাটা আপনার দেখবে তাকে বোঝাতে হবে যে আপনি সবকিছু হচ্ছে সব ধরনের হিস্ট্রি টাচ করে গিয়ে আপনি হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ফাইন্ড আউট করেছেন। এর মধ্যে হচ্ছে আপনার ইনফেকশাস আর নন ইনফেকশাস দুই ধরনের কজই থাকতে হবে। আর ইনফেকশাস হলে সেখানে আপনি হচ্ছে এসটিআই রিলেটেড কোন হিস্ট্রি নিয়েছেন কিনা সেটাও আপনার হচ্ছে এখানে বুঝিয়ে দিতে হবে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোতে, হ্যাঁ। তো আমরা দেখি অ্যান্সারটা। যদি 4 ডিফারেন্সিয়াল এই ক্ষেত্রে বলা হয় তাহলে ব্রুসেলোসিস একটা আছে, ক্রনিক কালা জ্বর, ডিসেমিনেটেড টিবি, লিম্ফোমা, এইচআইভি এইডস। এখানে আমি 5টা দিয়েছি, আপনার যে কোনো 4টা দিতে পারেন অথবা এর সাথে অ্যাডও করতে পারেন, হ্যাঁ। লিউকেমিয়া আসতে পারে অথবা কোনো মেটাস্টেটিক ম্যালিগনেন্সি, ক্রনিক ম্যালেরিয়া যদি হয়, সেই সব ক্ষেত্রে হচ্ছে এরকম অনেকগুলা কজ আছে। এই হেপাটোস্প্লেনোমেগালি উইথ ফিভার উইথ হচ্ছে ওয়েট লস যদি বলে তাহলে হচ্ছে এরকম কজগুলো আসতে পারে। আর যেহেতু স্পেশালি তার হচ্ছে বলা হয়েছে যে আফ্রিকা থেকে এসেছে পেশেন্ট, তাহলে আমার ইনফেক্টিভ এন্ড নন ইনফেক্টিভ বোথ হচ্ছে আমার লিখতে হবে, ঠিক আছে? ইনফেক্টিভ কজটাই মোস্ট কমনলি লিখতে হবে। আর এখানে যদি 6টা ইনভেস্টিগেশন বলা হয়েছে, আহ, আপনার হচ্ছে ডায়াগনোসিস রিলেটেড যে এইগুলা ইনভেস্টিগেশন গুলো আপনি করতে চান, মোটামুটি কনফার্মেটরি করা যায় এরকম হচ্ছে ইনভেস্টিগেশন গুলো আপনার দিতে হবে। যদি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআই এটা আর পিবিএফ, আমি বলবো এইটা হচ্ছে সব ইনভেস্টিগেশনের যেই ইনভেস্টিগেশনই চাক যে ডিজিজের জন্য, এটা হচ্ছে আপনি কমনলি লিখে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আমরা বলছিলাম এইচআইভি এর জন্য অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি 1 and 2, ব্লাড কালচার ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাছাড়া ব্লাড কালচার ব্রুসেলোসিস এর জন্য আমরা করতে পারি। আর একটা হচ্ছে স্প্লিনিক বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, কালা জ্বরের জন্য এটা হচ্ছে স্পেসিফিক। আর একটা হচ্ছে বোন ম্যারো স্টাডি। বোন ম্যারো স্টাডি মোটামুটি সবগুলা থেকেই হচ্ছে কালা জ্বর, ডিসেমিনেটেড টিবি, লিম্ফোমা, এগুলাতে হচ্ছে বোন ম্যারো স্টাডি হচ্ছে করা যেতে পারে, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন এখানে হচ্ছে 6টা ইনভেস্টিগেশন জন্য আপনাকে যে 3 মার্ক দিয়েছে, আপনি এখানে হচ্ছে ইলাবোরেটলি লিখে না লিখেন সমস্যা নাই, পুরো মার্কসই দিবে আপনাকে যদি আপনি লিখতে পারেন, ঠিক আছে? এটাতে কোনো আপনাদের কোশ্চেন আছে? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি কি পরেরটাতে যাব? জি ওকে, থ্যাংক ইউ। এখন 2 নাম্বার কোশ্চেন যেটা সেটা ছিল, a 32-year-old woman visited to the OPD with urinary burning for 2 weeks. Her urine culture showed growth of E. coli more than 10 mg/5 per ml. She gave history of similar event 3 times within last 1 year. হ্যাঁ, কোশ্চেনটা প্রথমে যদি আমরা পড়ি,
পরে কোশ্চেনের হচ্ছে স্টেম গুলা দেখবো। এখন হচ্ছে কোশ্চেনটা যদি আমরা পড়ি শুরুতে, আমরা তাহলে বুঝে যেতে পারি যে হচ্ছে পেশেন্টের যেহেতু বাইরে বাইরে হচ্ছে, এটা তার রিকারেন্ট ইউটিআই হচ্ছে। ঠিক আছে, এটার অর্গানিজমটা হচ্ছে ইকোলাই। এটা ফিমেলে হচ্ছে সবচেয়ে কমন, আর হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা খুবই কমন, যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের জন্য। এখন হচ্ছে যদি ফর ইনভেস্টিগেশনস টু ফাইন্ড আউট দ্য কজ অফ সাচ রিকারেন্স যদি বলে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে গদবাঁধা কতগুলা লিখে নিব তা না। ডেভিডসনের হচ্ছে বক্সে হচ্ছে একটা বক্স আছে, ওখানে হচ্ছে রিকারেন্ট ইউটিআই এ হচ্ছে আমরা কোন ধরনের পেশেন্টে কি কি ইনভেস্টিগেশন করতে পারবো ওটা হচ্ছে আলাদা করে লিখে দেওয়া আছে। ওখান থেকে আমরা অ্যান্সার গুলা হচ্ছে সাজিয়েছি। আর একটা হচ্ছে তিনটা নন ফার্মাকোলজিক্যাল মেজার্স হচ্ছে ওনার জন্য কি কি হতে পারে সেটা জানতে চাচ্ছি। এখন যদি চারটে ইনভেস্টিগেশন দেখি, ইউরিন ডিপস্টিক এক্সামিনেশন, এস্টিমেশন অফ নাইট্রাইট, লিউকোসাইট এস্টারেস এন্ড গ্লুকোজ, হচ্ছে মাইক্রোস্কোপি আর সাইটোমেট্রি অফ ইউরিন ফর হোয়াইট ব্লাড সেল এন্ড অ্যানোগ্রাফিজম, এন্ড হচ্ছে ইউরিন কালচার সেন্সিটিভিটি। এটা যেটা হচ্ছে যে ফিমেল যদি হয়, যেহেতু এখানে ফিমেল বলেছে, মেল ফিমেল দুজনের ক্ষেত্রে আমরা রেনাল ট্র্যাক্ট আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান করতে পারি। যেহেতু ফিমেল বলেছে, এই ক্ষেত্রে আমরা পেলভিক এক্সামিনেশনটা মেনশন করব। ঠিক আছে, আর হচ্ছে যদি মেইলে বলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যেটা হচ্ছে প্রোক্টোস্কোপি করে যেটা আমরা করি, প্রোস্টেটিক বিপি এক্সামিনেশন যেটা প্রোস্টেট হচ্ছে এক্সামিনেশন করব। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের আলাদাভাবে এটা মেনশন করে দিতে হবে। এটা ফিমেল বলেছেন না, এই জন্য আমরা হচ্ছে পেলভিক এক্সামিনেশনটা বলবো। ঠিক আছে, আর সেকেন্ডটা হচ্ছে থ্রি নন ফার্মাকোলজিক্যাল মেজার্স। থ্রি নন ফার্মাকোলজিক্যাল মেজার্স এর মধ্যে হচ্ছে ফ্লুইড ইনটেক অফ অ্যাট লিস্ট 2 লিটার পার ডে। এটাও হচ্ছে ডেভিডসনের বক্স থেকে 5টা তুলে দিয়েছি, কিন্তু যেহেতু 3টা বলেছে, আপনি 5টা থেকে যে কোনো 3টা লিখে দিতে পারেন। ফ্লুইড ইনটেক অফ অ্যাট লিস্ট 2 লিটার পার ডে, রেগুলার কমপ্লিট এমপ্টিং অফ ব্লাডার, good personal hygiene, emptying of bladder before and after sexual intercourse, cranberry juice or tablets D-। এই কথাটা যে ক্র্যানবেরি জুস অর ট্যাবলেটস অবলিক ডি মাইনাস, এই পুরো কথাটা হচ্ছে ইসে কিন্তু নাই, 23 এডিশনে নাই, 24 এ ডি মাইনাসটা অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। ঠিক আছে, বোঝা গেল? কোনো প্রাইস আছে? বোঝা গেছে? জি আপু। জি, ঠিক আছে, আমি পরেরটাতে তাহলে যেতে পারি। yes. গ্রুপ সি যেটা, এটা হচ্ছে a 22-year-old normotensive man visited cardiology OPD for having 2 episodes of syncope in last 1 month. On examination, he had non-radiating systolic murmur over aortic area, jerky cardiac pulse, and double apical impulse. What is your diagnosis? এটা হচ্ছে আমার মতে হচ্ছে এটা খুবই সহজ একটা কোশ্চেন, এখানে সবকিছু মোটামুটি বলে দিয়েছে। কেউ কি বলতে পারবেন এটা অ্যান্সার কি হতে পারে, ডায়াগনোসিসটা? হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে, গুড। হোয়াট ইনভেস্টিগেশনস উইল সাজেস্ট টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? কোন ইনভেস্টিগেশন করলে আমরা জানতে পারি, মোটামুটি কনফার্ম করা যায় যে হচ্ছে এটা হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি? ইকোকার্ডিওগ্রাম। ডপলার ইকোকার্ডিওগ্রাম। সরি, ইকোকার্ডিওগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ইকোকার্ডিওগ্রাম। ঠিক আছে, আর কোন দুইটা ড্রাগস এখানে কন্ট্রাইন্ডিকেটেড? এনি ভ্যাসোডাইলেটর। জি, এনি ভ্যাসোডাইলেটর। ভেসোডাইলেটর আর ডিগক্সিন। তো এখানে কিন্তু হচ্ছে খুব ইলাবোরেটিভ কোনো হচ্ছে অ্যান্সার চায় নাই, টু দা পয়েন্ট। আপনার হচ্ছে যদি আপনি অ্যান্সারটা দিয়ে দেন, আপনি হচ্ছে পুরো পয়েন্ট পাবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে পয়েন্ট আউট করে দিবেন, আপনার ডিটেলস চায় নাই, শুধু পয়েন্ট আউট করে দিলে হবে। ঠিক আছে, এখন হচ্ছে এটাতে কোনো কোয়েশ্চেন আছে? পরেরটাতে চলে যাব। জি আপু। A 45-year-old man presented with multiple bullous lesion in right lower limb. Mention 4 differentials you will consider for him. আরেকটা জানতে চাইছে, write down 6 clinical clues pertinent to reach the diagnosis. তাহলে হচ্ছে এখানে প্রথমে আমার ডিফারেন্সিয়াল কি, ওটার উপর বেস করে আমি হচ্ছে এই যে 6টা ক্লিনিক্যাল
ক্লু যেটা হচ্ছে আমি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য মোটামুটি হচ্ছে যে ক্লিনিক্যাল ইয়াগুলা লাগবে আমার হিস্ট্রি আর ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে সেগুলো আমরা লিখে দেবো। এখন যদি 4টা ডিফারেন্সিয়াল বলি তাহলে হচ্ছে এখানে একটু ইয়া হয়েছে, মিস্টেক হচ্ছে, এখানে প্যাম্পিগাস ভালগারিস হবে, হ্যাঁ, সেলুলাইটিসটা ভুল এখানে, হ্যাঁ, প্যাম্পিগাস ভালগারিস, হার্পিস জস্টার, এরিথেমা মাল্টিফর্মি, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এই 4টা হচ্ছে কমনলি হচ্ছে আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু এই 4টা সেলুলাইটিসটা কিন্তু ভুল, আপনারা কি শুনতে পেরেছেন? জি আপু। জি আপু। হ্যাঁ, এখানে প্যাম্পিগাস ভালগারিস হবে, ঠিক আছে। এখানে বুলাস প্যাম্পিগয়েড লিখি নাই কেন বলেন তো, কোশ্চেনটা দেখেন আর বলেন। কেউ বলতে পারবেন? পেশেন্টের এজ। রাইট, যদি 60 ইয়ার্স অ্যাবাভ হয় তাহলে হচ্ছে বুলাস প্যাম্পিগয়েড আসবে, হ্যাঁ। এই জন্য আমাদের কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমরা হচ্ছে জাম্প করব না, আমরা যেই অ্যান্সার গুলা জানি ওগুলাতে জাম্প করব না, পুরোটা পড়ে তারপর হচ্ছে আমরা অ্যান্সার করব, ঠিক আছে। তাহলে হচ্ছে 6 ক্লিনিক্যাল ক্লুজ এর মধ্যে একটা ক্লু হচ্ছে এজ, হ্যাঁ, আর একটা হচ্ছে আদার সাইট অফ ইনভলভমেন্ট, যেমন হচ্ছে ধরেন যদি হচ্ছে ইয়া হয় প্যাম্পিগাস ভালগারিস হয়, এখানে হচ্ছে ট্রাঙ্কে হচ্ছে লেশনটা থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে বডি আদার সাইড গুলাতে থাকতে পারে, অনেক সময় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সে মিকোজাল ইনভলভমেন্ট থাকতে পারে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসে। আর একটা হচ্ছে যদি ইয়া করি আমরা কি বলে এটাকে ইরেথেমা মাল্টিফর্মি ইউজুয়ালি হচ্ছে মিকোজাল ইনভলভমেন্ট হয় না, কিন্তু তারপরেও ওটা হচ্ছে কিছু অ্যাসোসিয়েশন থাকে, অ্যাসোসিয়েশন থাকে কিছু ডিজিজে, ওগুলার হচ্ছে আমরা কিছু কিছু হচ্ছে আদার সাইটে ওই রিলেটেড কিছু হচ্ছে লেশন পেতে পারি, ওগুলা হচ্ছে এরকম এই ক্লিনিক্যাল ক্লু থেকে ওগুলো আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারি। আর একটা হচ্ছে যে হিস্ট্রি অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ যেটা, এটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসের সাথে হচ্ছে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে। ড্রাগ হিস্ট্রি মোস্টলি হচ্ছে যেই ইসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইরিথেমা মাল্টিফর্মের জন্য। ইমিউন সাপ্রেসিভ কন্ডিশন হচ্ছে মোটামুটি সব কয়টা কন্ডিশনেই ইমিউন সাপ্রেসিভ কন্ডিশনে হচ্ছে অ্যাসোসিয়েশন থাকতে পারে। আর ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এগুলোর সাথে হচ্ছে জ্বর থাকতে পারে, ফিভার, তারপর জস্টার্স গুলা হচ্ছে ইউজুয়ালি খুবই পেইনফুল থাকে, হ্যাঁ, এরকম পেইনফুল লেশন থাকে। আর হচ্ছে যেটা ইরিথেমা মাল্টিফর্মিতে আমরা মাল্টিপল ইরিথেমাটাস লেশন পাই, যেগুলো বুলসাই লেশন বলে, এক ধরনের টার্গেট লেশন আর কি। আর এটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস গুলা অনেক ইচি হয়, এখানে হচ্ছে ব্লিস্টার গুলা ইয়ার বুলাস যেগুলা হয় ওগুলা হচ্ছে অনেক সময় রাপচার হয়ে আসে ডিউ টু হচ্ছে ইচি এই কন্ডিশনের জন্য, ঠিক আছে। এই গেল মোটামুটি আমাদের আনসার, বোঝা গেল? এটাতে কোনো কোয়েশ্চেন আছে, কোয়ারিজ আছে আপনাদের, কোনো কোয়েশ্চেন? আমি কি তাহলে পরেরটাতে চলে যাব? জি আপু। আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে, এটা হচ্ছে লাস্ট গ্রুপের লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ। আপনাদের অনেকক্ষণ ধরে হচ্ছে ধৈর্য ধরে শোনার জন্য আমাদের কথাগুলা ধন্যবাদ। যদি হচ্ছে আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাদের হচ্ছে আপনারা ইনফর্ম করতে পারেন, আর আমার কোয়েশ্চেন যেগুলো আমি বলছি এগুলাতে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে সাথে সাথে জানাতে পারেন, ঠিক আছে। E number question is the last question. This is a 32-year-old woman who gave birth of a boy 2 weeks back was brought to the emergency by her husband, who complained that she looked depressed nowadays and was talking incoherently. She even tried to harm her newborn baby. হ্যাঁ, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট হচ্ছে একটা হচ্ছে বেবি হয়েছে, হ্যাঁ, পোস্টপার্টাম পিরিয়ড আছে, তা 2 উইকস ব্যাক 2 উইকস হয়ে গেছে, হ্যাঁ, তার বেবি হয়েছে, এখন সে নিয়ে আসছে ডিপ্রেশন নিয়ে, আর একটা হচ্ছে টকিং ইনকোহেরেন্টলি, ঠিক আছে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লু সেটা হচ্ছে শি ট্রাই টু হার্ম হার নিউবর্ন বেবি। তাহলে হচ্ছে এখান থেকে যদি আমি ডায়াগনোসিসটা যদি চিন্তা করতে যাই, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তাহলে অ্যান্সারটা কি হতে পারে বলে আপনাদের ধারণা, কে একটু বলতে পারবেন? Puerperal depression. সরি, Puerperal depression. আচ্ছা, হ্যাঁ,
Puerperal আচ্ছা, psychosis. কিন্তু হ্যাঁ, সাইকোসিস যেটা, পোস্টপার্টাম সাইকোসিস যেটা, সেটা হচ্ছে পিউরপুরাল সাইকোসিস। এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এখানে যুক্তিযুক্ত, কারণ হচ্ছে পেশেন্ট যদিও ডিপ্রেস, সে কিন্তু হচ্ছে ইনহেরেন্টলি হচ্ছে টকিং হচ্ছে ইনকোহেরেন্টলি, আর হচ্ছে সে যেটা হচ্ছে চাচ্ছে যে তার বেবিকে হার্ম করতে চাচ্ছে। হ্যাঁ, এটা সাইকোসিস হবে, ডিপ্রেশন হবে না। এটার হচ্ছে যদি দুইটা ডিফারেন্সিয়াল বলি, এটা এই জন্য বললাম কারণ হচ্ছে দুইটা ডিফারেন্সিয়ালও এখানে হচ্ছে আমরা যখন চিন্তা করব তখন হচ্ছে এই দুইটা ডিফারেন্সিয়ালও মাথায় চলে আসে। এখানে হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার হচ্ছে পেশেন্ট হচ্ছে থাকতে পারে, আর একটা হচ্ছে সিজোফ্রেনিয়া ওনার থাকতে পারে। ঠিক আছে, তো এইখান থেকে এই যে ডিপ্রেশন তারপর হচ্ছে সাইকোসিস দুইটা যখন সাইড বাই সাইড থাকে, আর যদি পেশেন্টের যদি কোনো হিস্ট্রি থাকে যে হচ্ছে তার হচ্ছে প্রেগনেন্সি হিস্ট্রি থাকে, যে বেবি হচ্ছে তার ডেলিভারি হওয়ার পরে পরে 2 সপ্তাহ পরে তার হচ্ছে কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে হচ্ছে প্রথমে তো আমি বলবো যে পিউরপুরাল সাইকোসিস। আর হচ্ছে দুইটা ডিফারেন্সিয়াল সাথে সাথে মাথায় ক্লিক করতে হবে, একটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার, একটা সিজোফ্রেনিয়া। ঠিক আছে, আর তিনটা ম্যানেজমেন্ট প্ল্যান যদি বলি, এখানে হচ্ছে ডেভিডসনে শুধু লাইন লাইন কয়েকটা দিয়ে দিয়েছে ইসের জন্য। হুম, কয়েকটা লাইন দেওয়া হচ্ছে, এটা ওগুলা থেকে হচ্ছে গুছিয়ে আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা লিখতে হবে। এখন যদি ম্যানেজমেন্ট প্ল্যান বলি, তাহলে হচ্ছে প্রথমে কি হচ্ছে আমি পেশেন্ট আসার সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দিব এমন না। আমার তো হচ্ছে বেবিটাকে সেভ করতে হবে, আর মাকেও হচ্ছে যেন সে মেন্টালি যেন একটু কুল ডাউন হয়ে যায়। হ্যাঁ, তাকে আরামদায়ক একটা এনভায়রনমেন্ট করে দিতে হবে। তো সাথে সাথে আমি কি করব, তাদের অ্যাডমিশন দিয়ে দিব। ঠিক আছে, এটা হবে ফার্স্ট ম্যানেজমেন্ট প্ল্যান। থ্রি ম্যানেজমেন্ট প্ল্যান, এনশিওর সেফটি অফ মাদার এন্ড বেবি, এটার জন্য অ্যাডমিশন টু এ সাইকিয়াট্রিক মাদার এন্ড বেবি ইউনিট। ঠিক আছে, আর সেকেন্ড প্ল্যানটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যাল হচ্ছে পেশেন্টের যেহেতু পেশেন্টের পেশেন্ট সাইকোটিক স্টেটেও থাকতে পারে, ডিপ্রেসিভ স্টেটেও থাকতে পারে। এখন অ্যান্টিসাইকোটিক প্রথম হচ্ছে আমরা দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে তার যদি মুড মুড স্টেবিলাইজার প্রয়োজন হয়, যদি বাইপোলার হচ্ছে তার থাকে, সেক্ষেত্রে বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে যেমন আমরা মুড স্টেবিলাইজারটা প্রেফার করি, এরকম হচ্ছে মুড স্টেবিলাইজার দিব। আর যদি তার হচ্ছে ডিপ্রেশনটা প্রিডমিনেন্ট থাকে, তাহলে হচ্ছে তার আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিব। ঠিক আছে, ইউজুয়ালি বলে যে অ্যান্টিসাইকোটিক্স এর আগে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে সম্ভবত অ্যান্টিসাইকোটিকটা শুরু করতে বলে, এরকম। আর এটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, যেটা এটা হচ্ছে যে ইটা আছে ডেভিডসনে, যে হচ্ছে একটা প্যারার মধ্যে হচ্ছে লিখে দিয়েছে, ওখানে হচ্ছে কিন্তু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির কথা আলাদাভাবে বলে নাই। কিন্তু হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে হচ্ছে পেশেন্টের যখন পেশেন্ট হচ্ছে মেডিকেশনের মাধ্যমে একটু ইমপ্রুভ করে যাবে, একটু কোঅপারেটিভ হয়ে যাবে, তখন তাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হবে। ঠিক আছে, এই তিনটেই হচ্ছে তার ম্যানেজমেন্ট প্ল্যান। তো এটাই আপাতত হচ্ছে আমাদের এই পর্যন্ত। আজকে হচ্ছে লাস্ট কোশ্চেন, লাস্ট গ্রুপের। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমার হচ্ছে এই নিয়ে, এই যে 5টা কোশ্চেন আমি বললাম, যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কাইন্ডলি একটু ইনফর্ম করেন। এখন বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। হ্যাঁ আপু, একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটার ক্ষেত্রে কি পেশেন্ট কাউন্সেলিং বা রিঅ্যাসুরেন্স বা পেশেন্টের অ্যাটেন্ডেন্সদের রিঅ্যাসুরেন্স বা কাউন্সেলিং এই ধরনের কোনো কথা অ্যাড করা যায়? হ্যাঁ, করা যায়। আপনি যে নন ফার্মাকোলজিক্যাল আছে না, এখানে হচ্ছে জি। লিখে পয়েন্টটা লিখে আপনি হচ্ছে কাউন্সেলিং পেশেন্ট হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, পেশেন্টের নিজেই, আর হচ্ছে পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্স বা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আপনি কাউন্সেলিং করে দিতে চাচ্ছেন, ওরকম হচ্ছে আপনি লিখে দিতে পারেন। তো নন আচ্ছা আপু, মানে ফার্মাকোলজিক্যাল। কাউন্সেলিং কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম যে এটা তো একটা সাইকোটিক কেস।
তো এই জন্য পেশেন্টকে কাউন্সিলিং করলে কোনো লাভ আছে কিনা, কারণ পেশেন্ট তো বুঝবে না আর কি, সেজন্য এটা মানে হচ্ছে এটা কি ভুল হবে কিনা। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলেছি, এটা হচ্ছে পেশেন্টের যখন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট টা হচ্ছে যখন ইয়া হওয়ার পর, অনগোয়িং অবস্থা বা কমপ্লিট হয়ে যাওয়ার পর, মোটামুটি যখন হচ্ছে পেশেন্ট হচ্ছে ইমপ্রুভিং স্টেটে চলে যাবে, যখন পেশেন্টের কন্ডিশনটা কি ইমপ্রুভ করবে, তখন আমরা তাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব। যখন সে সাইকোটিক স্টেটে থাকবে তখন তো তাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়া যাবে না। যখন সে কোঅপারেটিভ হবে তখন গিয়ে আমরা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব। আর যেটা আপনি বলেছেন যে হচ্ছে কাউন্সিলিংটা আমরা লিখতে পাই কিনা, এটা ওই নন ফার্মাকোলজিক্যালের মধ্যেই আপনি লিখে দিবেন, অথবা হচ্ছে এনশিওর সেফটি অফ মাদার এন্ড বেবি, ওখানে মেনশন করে দিতে পারেন সাইড বাই সাইড কাউন্সিলিং অফ ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে? আচ্ছা আপু, আর এর আগের কোশ্চেনটা যেটা যে বুলাস ডিজিজ, ওখানে আপু যে ক্লিনিক্যাল ক্লুজ কোশ্চেনটা ছিল, তো হ্যাঁ, হ্যাঁ। ক্লিনিক্যাল ক্লুজ কথাটা বলতে তো হিস্ট্রি, সাইন, সিমটম তিনটাই বোঝায় নাকি শুধু হিস্ট্রি? না, এখানে হিস্ট্রি আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স দুইটাই আসবে। ঠিক আছে, ইনভেস্টিগেশন দুটোই গুলো আসবে? আসবে না। আচ্ছা। হিস্ট্রি আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার এই দুটোই আসবে। ঠিক আচ্ছা, আছে, ই হ্যাঁ আসবে বুঝতে না, পারছি। ইনভেস্টিগেশন গুলো আসবে না আপনার। বুঝতে মানে আমি পেরেছেন? এখানে সাইনও লিখতে পারি, যেমন মানে এখানে তো আপু আপনি একবারে ফিভার লিখে দিছেন, বাট ওখানে ইনক্রিজ টেম্পারেচার বা এই যে হুম, অ্যালোপেশিয়া, ওরাল আলসার, এই হ্যাঁ, ধরনের এগুলা মানে মিলাই মিলাই এভাবে লেখা যায় কিনা? হ্যাঁ লিখতে পারেন। এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে যতগুলা পয়েন্ট চান আপনি লিখতে পারেন, কিন্তু ওই 6টা পয়েন্টে 6টা পয়েন্ট আকারে আপনার লিখতে হবে আর কি। 6টা চেয়েছেন না? হুম হুম। বুঝতে পেরেছেন? এই জন্য আমি হ্যাঁ আপু হচ্ছে বুঝতে ভাগ করে পারছি। হিস্ট্রিটা কয়েকটা ফ্র্যাকশনে ভাগ করে দিয়ে ক্লিনিক্যাল ফিচার একটা এনে দিয়েছি। আপনি এটা এইভাবেও হ্যাঁ, দিতে পারেন, শুধু হিস্ট্রি লিখে হিস্ট্রির মধ্যে হচ্ছে একটা হিস্ট্রিতে গ্রুপ, কয়েক, হ্যাঁ আপনি একটা হিস্ট্রি হ্যাঁ। গ্রুপ করলেন, বাকি গুলা হচ্ছে আপনি ক্লিনিক্যাল ফিচার ফিচার হিসেবে ফ্র্যাকশন করে দিলেন। আমি যেমন হিস্ট্রিটাকে হুম হুম। ফ্র্যাকশন করে ভেঙে দিয়েছি, ফ্র্যাকশন করেছি না, ভেঙে দিয়েছি হ্যাঁ জি হিস্ট্রিটাকে। আপু। আপনি হচ্ছে হ্যাঁ হিস্ট্রিটা বুঝতে পারছি। একবারে লিখে আপনি ক্লিনিক্যাল ফিচারটা ভেঙে লিখতে পারেন। হ্যাঁ ঠিক আছে জি আপু, এইটা একটা কোয়ারি ছিল। আচ্ছা আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কোনো কোয়েরিজ আছে? তাহলে কি আমি শেষ করব? কার কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ নাম নিয়ে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে, সবাই পাশ করবেন আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সবার জন্য দোয়া রাখবেন আর কাছে থাকবেন। যদি কোনো কোয়েরিজ থাকে আমাদের যে কোনো সময় আপনি আপনার হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।